আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ট্যাক্সের লাস্ট পার্ট বলা যেতে পারে। আজকে চেষ্টা করবো পুরো ট্যাক্সটাকে শেষ করে দেওয়ার। তো প্রথম যে ক্লাসগুলো আমরা করেছি বা এর আগে যে ক্লাসগুলো করেছি সেখানে আমরা কি কি দেখেছিলাম? ট্যাক্স ব্যাপারটা কি, ট্যাক্সের ক্যানন কি, কনসেপ্ট রিলেটেড টু দ্য ট্যাক্স, চারটে কনসেপ্ট দেখেছিলাম। টাইপস অফ ট্যাক্স অন দ্য বেসিস অফ তোমার ইনকাম অ্যান্ড অন দ্য বেসিস অফ ইম্প্যাক্ট অ্যান্ড ইনসিডেন্স। ঠিক আছে? তো এইটাকে আমরা দেখলাম ট্যাক্সের ইয়েতে। ডিরেক্ট ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স ইউনিয়ন এবং স্টেটের কত এক্সাম্পল, তার জন্য আমরা 5টা শর্ট ফর্মও দেখেছিলাম, মনে রাখার টেকনিক। এরপরে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা দেখেছি সেটা হচ্ছে ট্যাক্স। তার উপরে তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তোমার লেভিড বাই হুম, কালেক্টেড বাই হুম অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটেড বাই হুম। সেটাকে আমরা আগের ক্লাসে খুব ডিটেলে বোঝার চেষ্টা করেছি। এই ইউনিয়ন এবং স্টেটের যে ডিরেক্ট বা ইনডাইরেক্ট ট্যাক্স, সেই ট্যাক্সগুলো দিয়ে আমরা কি করে মনে রাখবো জিনিসটাকে, তার পুরো সিনারিওটা আমরা আগের দিন করেছিলাম। তো আজকে যেটা আমরা করতে চাইছি সেটা হচ্ছে ভ্যাট, মোড ভ্যাট, সেন ভ্যাট এবং ফাইনালি জিএসটি। জিএসটি এই তিনটে জিনিসকে আমরা ডিটেলে পড়বো। অ্যান্ড লাস্ট যেটা রয়েছে যেটা হচ্ছে তোমার এটা মেরিট, ডিমেরিট, তারপর তোমার লাফার্স কার্ভ বা অন্যান্য কিছু কনসেপ্ট কমিটি কি রয়েছে সেগুলোকে বোঝার চেষ্টা করব। তো দেখো, মেইনলি আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ভ্যাট, মোড ভ্যাট, সেন ভ্যাট। এই ব্যাপারটা কি বা কেন এই জিনিসগুলো হঠাৎ করে এলো? দেখো, এগুলো সবই আসছে এক প্রকারের সেল ট্যাক্স থেকে। ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে সেল ট্যাক্স, ঠিক আছে, আচ্ছা এইটা সেল না করে এটা করো, SALE, সেল ট্যাক্স। তো আমরা যদি সেল ট্যাক্সে চলে যাই, তো এই সেল ট্যাক্স থেকেই কিন্তু মেইনলি এই কনসেপ্টগুলো আসছে। যেমন ধরো, আহ, দুটো পার্টি, দুটো পার্টি এ এবং বি। এ একটা প্রোডাক্ট, ধরো 100 টাকার একটা প্রোডাক্ট সে কিনেছে, বি কে বিক্রি করেছে সাপোজ 100 টাকায়, কোনো প্রফিটও রাখেনি। আমি তোমাকে বোঝানোর জন্য বলছি। তাহলে বি পার্সনকে এ পার্সন বি পার্সনকে যখন একটা প্রোডাক্ট বিক্রি করবে কস্ট প্রাইসে, মানে সে যে টাকায় কিনেছে সেই টাকায় বিক্রি করবে, তখন ওর কোনো প্রফিট হবে না। কিন্তু গভর্নমেন্ট বলেছে তুমি যদি কোনো কিছু সেল করো, ইউ হ্যাভ টু পে সেল ট্যাক্স, ইউ হ্যাভ টু পে সেল ট্যাক্স। ঠিক আছে? আচ্ছা, সেল ট্যাক্স কত পার্সেন্ট? সাপোজ 10%। তাহলে এই লোকটা বি লোকটাকে যখন কোনো প্রোডাক্ট বিক্রি করবে, বি লোকটা কত টাকা পে করবে বলো তো? 110 টাকা। বি লোকটা কত পে করবে? 110 টাকা। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, প্রোডাক্টের দাম কিন্তু অটোমেটিক্যালি বেড়ে গেল। কেন প্রোডাক্টের দাম অটোমেটিক্যালি বেড়ে গেল? কারণ সেল ট্যাক্স অ্যাপ্লাই হয়েছে। ঠিক? তাহলে এই লোকটা মেইনলি কিনেছে কত টাকায়? কিনেছে 100 টাকায় প্লাস 10 টাকায়, 110 টাকায়। এই লোকটার কিন্তু আলটিমেটলি আর কোনো লাভ হলো না। লাভটাকে পরে অ্যাড করব আমরা। ঠিক আছে? চলো, বি লোকটা সি লোকটাকে বিক্রি করেছে কত টাকায়? 110 টাকায়। ঠিক আছে? কেন? ও কোনো লাভ রাখেনি। তাহলে বলেছে ভাই তুমি কিছু প্রোডাক্ট বিক্রি করলে ইউ হ্যাভ টু পে সেল ট্যাক্স। তাহলে সেল ট্যাক্স দিতে হচ্ছে কত টাকা? 11 টাকা। 10% সেল ট্যাক্স, তাহলে ইউ হ্যাভ টু পে 11 রুপিস অ্যাজ সেল ট্যাক্স। তাহলে তোমাকে কত দিতে হচ্ছে? 121 টাকা। হ্যাঁ কি না? তাহলে দেখো, একটা জিনিস খেয়াল করো, গভর্নমেন্ট কিন্তু যতবার এই প্রোডাক্টটা বিক্রি করা হবে ততবার তাকে ট্যাক্স দিতে হচ্ছে, তাই না? কিন্তু এখানে একটা জিনিস খুব ঠান্ডাভাবে চিন্তা করে যদি দেখা যায়, তাহলে এখানে একই প্রোডাক্টের ওপরে ডবল ট্যাক্স অ্যাপ্লাই হচ্ছে। দিস ইজ কল্ড কাসকেডিং এফেক্ট, CASCADING, কাসকেডিং এফেক্ট। কাসকেডিং এফেক্ট মিনস, দেখো আজকে কিন্তু লেখার কিছু নেই, বোঝার আছে। জিএসটিটা আমি কিছু লিখিয়ে দেবো, তো এটাকে তুমি নিজের মতো করে লিখে নাও তোমরা। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই কাসকেডিং এফেক্ট? কাসকেডিং এফেক্ট মানে ট্যাক্স অন ট্যাক্স, ট্যাক্সের ওপরে ট্যাক্স লাগানো। তাহলে কেন? কারণ এই লোকটা, তুমি একটা জিনিস ভাবো, যে প্রোডাক্ট, যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ওপরে কিন্তু ট্যাক্স অলরেডি এই লোকটা দিয়ে দিয়েছে। 100 টাকার প্রোডাক্টটা লোকটা যখন কিনেছিল, সে ডেফিনেটলি 10% সেল ট্যাক্স দিয়েছিল।
তাই প্রোডাক্টের দাম 100 টাকা হয়েছে। সেম প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে, তো সেম প্রোডাক্ট যদি 100 বার বিক্রি হয় তো গভর্নমেন্টকে আমি 100 বার ট্যাক্স দেবো? ওয়াই? অলরেডি দ্য ট্যাক্স হ্যাজ বিন গিভেন, কেন ট্যাক্স দেবো আমরা? এই প্রবলেমটা তোমার এই প্রবলেমটা তোমার সলভ করার জন্যই ধীরে ধীরে আমরা ভ্যাট, মোড ভ্যাট, সেন ভ্যাটকে আনার চেষ্টা করি। এবার চলো এই সেম সিনারিওটা আমি প্রফিট অ্যাড করে করছি। এটা নো প্রফিট, ঠিক আছে? তাহলে নো প্রফিট জোনে গভর্নমেন্টের ট্যাক্স কত হচ্ছে? 100 টাকা প্লাস 110 টাকা প্লাস 121 টাকা, এত টাকা ট্যাক্স হচ্ছে। বাপ রে বাপ, 100 টাকার প্রোডাক্টে, সরি 121 টাকা বলা উচিত নয়, দাম বাড়ছে, গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে কত? আগেরটা ছেড়ে দিলাম, বিআরসির কনটেক্সটে বলছি, 10 টাকা প্লাস 11 টাকা, মানে হিসাবে 21 টাকা ট্যাক্স পাচ্ছে। তাই চলো প্রফিট অ্যাড করি। এ বিজনেস তো আর এরকমভাবে দয়াবান বিজনেসম্যান নেই যে আমি যে দামে কিনেছি সেই দামে বিক্রি করব। এ একটা প্রোডাক্ট 100 টাকায় কিনেছে, ওই ট্যাক্সটা ভুলে যাও। বি এইটা বিক্রি করছে 150 টাকায়, সরি এ বিকে বিক্রি করছে 150 টাকায়, ইউ হ্যাভ টু পে 10% ট্যাক্স। তাহলে 100 টাকা ওর কস্ট প্রাইস ছিল, তাহলে সেলিং প্রাইস কত? 150 টাকা। তুমি যত টাকায় বিক্রি করবে তত টাকার উপরে ট্যাক্স পে করবে তোমার বি। কত? 10%, মানে 15 টাকা। তার মানে এ এর প্রফিট কত? এ এর প্রফিট হচ্ছে 50, দিস ইজ দ্য প্রফিট। আচ্ছা বি কস্ট প্রাইস কত তাহলে? 170, না 165, 165 হচ্ছে বি এর কস্ট প্রাইস, তাই নয় কি? তাহলে বি এর কস্ট প্রাইস 165। আচ্ছা বি সি কে বিক্রি করছে কিছু প্রফিটে, তাহলে বি বিক্রি করছে 200 টাকায়, কারণ ও তো প্রফিট করবে না। তো তুমি ভাবো ইউ হ্যাভ টু পে 10% ট্যাক্স, তাহলে সি কত টাকা পে করবে? 200 প্লাস 20 রুপিস, তবে 220 টাকা সি পে করবে, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে 200 টাকায় যদি বিক্রি করে তাহলে তার কত টাকা প্রফিট? তাহলে বি এর প্রফিট হচ্ছে 35 টাকা। আর সি তো এখনো বিক্রি করেনি, তাহলে সি এর প্রফিট নেই, সি ধরো কনজিউমার কনজিউম করছে প্রোডাক্টটাকে। তাহলে এখানে গভর্নমেন্ট কত টাকা ট্যাক্স পেলো বলো তো? ট্যাক্স পেলো গভর্নমেন্ট প্রথমে 15 টাকা, পরে 20 টাকা। দেখো কি সুন্দরভাবে ট্যাক্সটা বেড়ে যাচ্ছে। কত টাকা ট্যাক্স পাচ্ছে? 35 টাকা, আগে পাচ্ছিল 21 টাকা। তার মানে প্রোডাক্টের দাম যত বাড়বে গভর্নমেন্টের তত উপকার, তত বেশি ট্যাক্স। হঠাৎ করে কোনো একজন বুঝতে পারলেন যে এই ক্যালকুলেশনটা ভুল ক্যালকুলেশন, কারণ এখানে কাসকেডিং এফেক্ট কাজ করছে। কিরম ভাবে চলো দেখো। আচ্ছা প্রথম যে ব্যক্তি, ভালো করে বোঝো, খুব ডিপ কনসেপ্ট, এত কঠিন কনসেপ্ট তোমাদের আমি আজ অব্দি ট্যাক্সে বোঝাইনি, ঠিক আছে? এই এ 100 টাকায় প্রোডাক্টটা কিনে 150 টাকায় প্রোডাক্টটা বিক্রি করছে, ঠিক? আচ্ছা যখন এ 100 টাকায় প্রোডাক্টটা কিনেছিল, প্রোডাক্টের ভ্যালু তো চেঞ্জ হচ্ছে না, এও সেই 100 টাকার প্রোডাক্টটাই বিক্রি করছে, এও কিন্তু সেই 100 টাকার প্রোডাক্টটাই বিক্রি করছে, তাই নয় কি? প্রোডাক্ট তো সেম, কে কত দামে বিক্রি করছে সেটা ম্যাটার করছে। এ 200 টাকায় বিক্রি করছে, এ ধরো 300 টাকায় বিক্রি করছে, কেন? এ কিনছে বেশি দামে, কিন্তু প্রোডাক্টটা তো 100 টাকারই না। ধরো র মেটেরিয়াল 100 টাকার, 100 টাকার র মেটেরিয়াল, এ ধরো ম্যানুফ্যাকচারার, 100 টাকার র মেটেরিয়াল ও তৈরি কি থেকে একটা, সাপোজ একটা মোবাইল ফোন তৈরি করেছে, ও কিছু পার্টস কিনে নিয়ে এসছে, পার্টস টু মোবাইল ফোন, ঠিক আছে? তাহলে ও মোবাইল ফোন তৈরি করে 150 টাকায় বিক্রি করছে, র মেটেরিয়াল তো সেম, সেম মোবাইল ফোন, সেম মোবাইল ফোন, সেম মোবাইল ফোন, যতবার বিক্রি হোক না কেন তা পার্টসটা কিন্তু সেম। এবার যখনই ও 150 টাকায় বিক্রি করছে তখন ও ট্যাক্স দিচ্ছে কত? 15% ট্যাক্স। কেন? 150 টাকায় বিক্রি করছে, 150 টাকার উপরে 10% ট্যাক্স। তার মানে এই ট্যাক্সটা ধার্য করা হচ্ছে এই 100 টাকার উপরে 10% ট্যাক্স এবং এই 50 টাকার উপরে 5% ট্যাক্স, তাই না? 150 টাকা মানে 100 প্লাস 50, 50 টাকাও প্রফিট করেছে, তাই? ইয়েস অন্য, তাই? দেখো দেন খুব ঠান্ডাভাবে চিন্তা করো, তার মানে 100টার উপরে 10% ট্যাক্স দিচ্ছে, 50 উপরে 5% ট্যাক্স দিচ্ছে। আর এ যখন 200 টাকায় প্রোডাক্টটা বিক্রি করছে তখন ওই এটাকে কিভাবে ভাঙবো আমরা? 100, 100, ঠিক, প্লাস 50, এই 50 প্লাস 50, হ্যাঁ কি না? তাই তো, লজিক তো তাই।
যে এই 100 টাকার প্রোডাক্টটা তো অলরেডি যা ছিল তাই, এই 50 টাকার প্রোডাক্ট যা ছিল তাই, ও আরো 50 টাকা অ্যাড করেছে প্রফিট। তাহলে এখানে কত? 10%, এখানে কত? 5%, এখানে কত? 5%। এগেন এ 300 টাকায় বিক্রি করছে। আচ্ছা এই 100 টাকা তো সেম হবে না, এই 100 এর 50 টাকা এখানে অ্যাড হচ্ছে, এর 50 টাকা এখানে অ্যাড হচ্ছে, এবং ও কি করছে? আরো 100 টাকা অ্যাড করছে, প্রফিট রাখছে। তাহলে এই 10% ট্যাক্স দিচ্ছে এর বেসিসে, 5% এর বেসিসে, 5% এর বেসিসে, আর ও যেটা অ্যাড করেছে তার উপরে 10% ট্যাক্স দিচ্ছে। তার মানে তুমি ভাবো গভর্নমেন্ট এখান থেকে ট্যাক্স কামালো কত? 15 টাকা, 10 টাকা প্লাস 5 টাকা, 15 রুপিস। এখানে ট্যাক্স কামালো কত? 10 টাকা প্লাস 5 টাকা প্লাস 5 টাকা, 20 টাকা, তাই না? এখানে ট্যাক্স কামালো কত? 10 টাকা প্লাস 5 টাকা প্লাস 5 টাকা প্লাস 10 টাকা, মানে 30 টাকা ট্যাক্স কামিয়েছে। এই সিনারিওটাই তো হচ্ছে। তো গভর্নমেন্ট বলছে আপনি করছেনটা কি, মানে একজন ইকোনমিক্স বলছে আপনি করছেনটা কি, মারবেন নাকি সাধারণ মানুষকে? ট্যাক্সের উপরে ট্যাক্স। তুমি ভাবো অলরেডি এই 100 টাকার যে প্রোডাক্টটা লোকটা যখন কিনেছিল, তুমি বি আর সিতে ভালো বুঝতে পারবে, ম্যানুফ্যাকচারারটা একটু অসুবিধা হতে পারে, বাট তাও বোঝাচ্ছি। আচ্ছা এই 100 টাকার যে প্রোডাক্টটা লোকটা যে কিনেছিল তার জন্য মোবাইল ফোন বানিয়ে 150 টাকায় বিক্রি করছে। আচ্ছা ও যখন পার্স কিনেছিল তখন তো ও ট্যাক্স পে করেছিল না? 100 টাকার পার্সের উপরে ও অলরেডি 10% ট্যাক্স পে করে তবে এর দামটা 100 টাকা হয়েছে। 100 টাকার উপরে 10% অলরেডি পে করে 100 টাকায় হয়েছে। হয়তো সেটা 98 বা 92 রুপিস ছিল, 10 টাকা অ্যাড হয়ে বা 8 টাকা অ্যাড হয়ে 100 টাকা হয়েছে, এনিথিং ক্যান বি পসিবল। তাহলে ও অ্যাড করেছে কত টাকা? 50 টাকা। ঠিক আছে, একে ছেড়ে দাও, এটা তোমার একটু বুঝতে অসুবিধা হতে পারে, বিটটা ভাবো। আচ্ছা যখন কিনেছে বি যখন কিনেছে কত টাকায়? 150 টাকায় কিনেছে। বি কিনেছে 150 টাকায়। আচ্ছা এই 150 টাকার যে যে 100 টাকার যে প্রোডাক্টটা, যে প্রোডাক্টের উপরে অলরেডি ট্যাক্স দেওয়া হয়ে গেছে, সেই 100 টাকার উপরে 10% ট্যাক্স ওকে দিতে হচ্ছে আবার, যেটা অলরেডি গিভেন, যেটা এই এ যখন কিনেছিল তখন নিয়েছে। দেন 50 টাকা, এই যে যে লোকটা যে টাকাটা অ্যাড করেছে সেই টাকার ট্যাক্স অলরেডি বি দিয়েছে। এই 5% ট্যাক্স কে দিয়েছে? এই 5% ট্যাক্সও ডেফিনেটলি বি দিয়েছে, 5%। সেই 5% ট্যাক্স হলো। এগেইন এ যখন 200 টাকায় বিক্রি করছে, এই 5% ট্যাক্স কাকে দিতে হচ্ছে? সি কে। এই যে 10% সেই ট্যাক্স সি কে দিতে হচ্ছে। এই 5% এটা ও অ্যাড করেছিল, সেই 5% সি কে দিতে হচ্ছে। প্লাস এই সি যখন আবার বিক্রি করছে তখন 10% ডি কে এক্সট্রা দিতে হচ্ছে। বুঝতে পারছো? মানে এই 100 টাকার প্রোডাক্ট যেটা অলরেডি 10% দেওয়া হয়ে গেছে, সেই প্রোডাক্টটা এগেইন যখন সেল করা হচ্ছে এই 100 টাকা দিতে হচ্ছে, এগেইন সেল করা হচ্ছে সেই আবার 100 টাকার উপরে দিতে হচ্ছে 10%, আবার সেল করা হচ্ছে আবার 10%। মানে গভর্নমেন্ট একটা র মেটেরিয়াল উপরে 10%, 10%, 10%, 10% নিয়েই যাবে। দিস ইজ কল্ড ট্যাক্স অন ট্যাক্স বা কাস্কেডিং এফেক্ট, একই প্রোডাক্টের উপরে বারবার ট্যাক্স। এটাকে বলা হয় তোমার অ্যাকচুয়ালি কাস্কেডিং এফেক্ট। কাস্কেডিং এফেক্ট মানে হচ্ছে একই প্রোডাক্টের উপরে যখন ডবল, ট্রিপল, 4 টাইমস, 5 টাইমস ট্যাক্স অ্যাপ্লাই হবে। তো গভর্নমেন্ট বলছে আরে ভাই করছেনটা কি, মানে ইকোনমিক্স বলছে করছেনটা কি, মারবেন নাকি মানুষকে? দেখুন অলরেডি অলরেডি এই যে লোকটা যিনি 150 টাকায় প্রোডাক্টটা বিক্রি করেছেন, তিনি অলরেডি 100 টাকার মালটা যখন কিনেছিলেন তখন উনি অলরেডি 10% ট্যাক্স পে করেছেন। ওটা আমি ছেড়ে দিলাম কারণ এ তো আর শেষ হয় না। উনি যতটা যখন আবার এটাকে বিক্রি করবেন তখন এই 100 টাকার উপরে কেন ট্যাক্স পে করবেন? ওয়াই? কেন এই 100 টাকার উপরে ট্যাক্স পে করবেন? কারণ অলরেডি 100 টাকার প্রোডাক্টের উপরে ট্যাক্স অলরেডি উনি যখন কিনেছিলেন পে করেছেন। উনি যতটা ভ্যালু অ্যাড করেছেন, যতটা প্রফিট রেখেছেন, সেই প্রফিটটা মার্কেটে নিউ এসছে। 50 টাকাটা মার্কেটে নতুন, আগে ছিল না। তাহলে উনি যতটা প্রফিট অ্যাড করেছেন সেই প্রফিটের উপরেই শুধুমাত্র ট্যাক্স দেবেন। তাহলে উনি 10% ট্যাক্স দেবেন না, মানে বি যখন কিনবেন তখন এই 10% ট্যাক্স দেবেন না, উনি শুধুমাত্র 5% ট্যাক্স দেবেন। কেন 5% ট্যাক্স দেবেন? কারণ অলরেডি 10% ট্যাক্স অলরেডি গিভেন ওয়েন এ বট দিস প্রোডাক্ট। তাহলে এখানে গভর্নমেন্টকে 5 টাকা ট্যাক্স দেওয়া হবে। বি যখন সি কে বিক্রি করবে, সি এই 10 টাকা ট্যাক্সটা দেবে না। কেন দেবেন? অলরেডি এ এই ট্যাক্সটা পে করেছে। তাহলে এই 10% ট্যাক্স
পেড বাই এ, এই 5% ট্যাক্স পেড বাই বি, তাহলে সি কত ট্যাক্স পে করবে? বি যতটা প্রফিট অ্যাড করেছে, বি কতটা প্রফিট অ্যাড করেছে? এই 50 রুপিস, তাহলে এটা মার্কেটে নতুন এসছে, এর উপরে ট্যাক্স অ্যাড হবে। ঠিক আছে, তাহলে এখানে গভর্নমেন্ট না 10 টাকা পাবে না 5 টাকা পাবে, গভর্নমেন্ট কেবলমাত্র পাবে 5 টাকা। এখানে না 10 টাকা পাবে না 15 টাকা পাবে, পাবে মাত্র 5 টাকা। কেন? ওই 5 টাকা নতুন সিস্টেমে অ্যাড হয়েছে। ঠিক, এগেন দেখো, যখন ডি প্রোডাক্টটা কিনছে, এই 10% ট্যাক্স পেড বাই এ, এই 5% ট্যাক্স পেড বাই বি, এই 5% ট্যাক্স পেড বাই সি। দেখো এই 100 টাকা সি নতুন ইন্ট্রোডিউস করেছে, তাই এই 100 টাকার উপরে ট্যাক্স পে করবে ডি, অনলি 10 রুপিস। তাহলে গভর্নমেন্ট এখানে মাত্র ট্যাক্স পাবে 10 টাকা। এই 10 টাকা, এই 5 টাকা, এই 5 টাকা পাবে না, মানে 30 টাকা পাবে না, 10 টাকা পাবে। তাহলে এই টোটাল বিক্রিতে আগে গভর্নমেন্টের ট্যাক্স কত ছিল? দেখো এখানে 15 টাকা, এখানে 20 টাকা, এখানে 30 টাকা, 30, 40, 50, 60, 65 টাকা, বাট এখন গভর্নমেন্ট পাচ্ছে মাত্র 20 টাকা পুরো প্রোডাক্টটা বিক্রির জন্য। দিস ইজ কল্ড ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। নামটা বুঝলে, নামটাকে খুব ডিটেলে ডিপলি আন্ডারস্ট্যান্ড করলে তুমি বুঝতে পারবে হোয়াট ডু ইউ মিন বাই ভ্যাট। হোয়াট ডু ইউ মিন বাই ভ্যাট? ভ্যালু অ্যাডেড। দেখো যতটা পোর্শন ভ্যালু অ্যাড করা হয়েছে, খুব ঠান্ডাভাবে চিন্তা করো, এই 50 টাকাটা ভ্যালু অ্যাড করা হয়েছে, তাহলে দিস ইজ দ্য ভ্যালু অ্যাডিশন। এখানে 50 টাকা ভ্যালু অ্যাড করা হয়েছে, দিস ইজ দ্য ভ্যালু অ্যাডিশন। 100 টাকা ভ্যালু অ্যাড করা হয়েছে, দিস ইজ দ্য ভ্যালু অ্যাডিশন। তাহলে তুমি যে ট্যাক্স পে করবে, সেই ট্যাক্সটা পে করবে শুধুমাত্র এই 50 টাকার উপরে, দিস ইজ কল্ড ভ্যাট। তাহলে এখানে গভর্নমেন্ট ভ্যাট পাবে কত? মাত্র 5 টাকা। এখানে 50 টাকা ভ্যালু অ্যাড করা হয়েছে, গভর্নমেন্ট কত ট্যাক্স পাবে? অনলি 5 রুপিস। এখানে 100 টাকা ভ্যালু অ্যাড করা হয়েছে, তাই এখানে গভর্নমেন্ট ট্যাক্স পাবে কত? মাত্র 10 রুপিস। দিস ইজ কল্ড ভ্যাট, দিস ইজ কল্ড ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বলো কারো কোনো কনফিউশন? কারো কোনো কনফিউশন থাকলে মাইকটা অন করো এবং বলো যে না আমি ভ্যাটটা বুঝতে পারিনি, তবে তাকে আমি ভ্যাটটা আর একবার বোঝাবো। কিন্তু খুব ইজি জিনিস, ভ্যালু অ্যাডিশন, ভ্যালু অ্যাডিশন। ক্লিয়ার? তাহলে সবাই বুঝতে পেরে গেছো। তাহলে আমি সেল ট্যাক্সটা বুঝলাম, সেল ট্যাক্সের মডিফিকেশন বুঝলাম ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেল ট্যাক্সের মডিফিকেশন বুঝলাম। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো, এবার আমি চলে যাচ্ছি, এই এটা নিয়ে এত কনফিউশন ছিল না, এ কখন ট্যাক্স পে করলো, কি ট্যাক্স পে করলো, এবার গল্পটা সব একে নিয়ে। ভ্যাটটা ক্লিয়ার, এ হচ্ছে ম্যানুফ্যাকচারার, এ বি কে বিক্রি করেছে, বি সি কে বিক্রি করেছে, সি ডি কে বিক্রি করেছে, ডি ই কে বিক্রি করেছে, যতবারই হোক না কেন, গভর্নমেন্ট উইল টেক অনলি দ্য ভ্যালু অ্যাডিশন পোর্শনস ট্যাক্স। যতটা পোর্শন ভ্যালু অ্যাড করা হয়েছে, এ যতটা পোর্শন ভ্যালু অ্যাড করেছে, ভ্যালু অ্যাড করেছে ততটার উপরে ট্যাক্স পাবে। এ যতটা ভ্যালু অ্যাড করেছে ততটার উপরে ট্যাক্স পাবে, এ যতটা ভ্যালু অ্যাড করেছে, যতটা ভ্যালু অ্যাড করেছে তার উপরেই ট্যাক্স পাবে। এবার গল্পটা হচ্ছে এ কে নিয়ে। আরে ভাই এটা কত দিয়ে কিনলো, কিভাবে কিনলো, এই ব্যাপারগুলো তো আমাকে বুঝতে হবে। ঠিক আছে, তো কনসেপ্ট চলে আসলো মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মোড ভ্যাট। ঠিক আছে, দেখো মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্সের ব্যাপারটা কি, তুমি যতবার, এটা যে ফাইনাল প্রোডাক্ট বিক্রি হচ্ছে, ঠিক আছে, ফাইনাল প্রোডাক্ট বিক্রি হচ্ছে, ফাইনাল প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কিন্তু ধরো এ এবং বি এই দুজন হচ্ছে ম্যানুফ্যাকচারার, এখানে ফাইনাল প্রোডাক্টটা এ তৈরি করছে, বাট বি এবং এ, বা ধরো এখানে তুমি যদি আবার চলে আসো এক্স, বি না করে এক্স করে দাও, এক্স পার্সন থেকে এ কিনছে, মানে এরা হচ্ছে ম্যানুফ্যাকচারার, হয় না? ধরো একটা কোম্পানি কি করছে, ধরো চিপসের মেটেরিয়াল তৈরি করছে, মানে চিপস তৈরি করছে, আর একটা কোম্পানি কি তৈরি করছে, চিপসের প্যাকেট তৈরি করছে, আর একটা কোম্পানি কি করছে, ওই চিপসের প্যাকেট আর চিপসকে ভর্তি করে ওয়েট করে চিপস বানিয়ে দিচ্ছে। তাহলে এরকম ভাবে ম্যানুফ্যাকচারার অনেকগুলো প্রোডাক্ট কোম্পানি হতে পারে। তো আমরা এখানে এ কে দেখলাম, এ হচ্ছে ফাইনাল ম্যানুফ্যাকচারার। তুমি ভাবো যখনই, যখনই তুমি ধরো একটা গাড়ি তৈরি করবে তুমি, সাপোজ, ঠিক আছে, একটা গাড়ি তৈরি করবে, একটা গাড়ি তৈরি করবে, এটা ধরো একটা গাড়ি তুমি তৈরি করেছো। তো এই গাড়িটা তৈরি করার জন্য ধরো আমি শুধুমাত্র স্টিল ওয়্যারের কথা বলছি, স্টিল ওয়্যার। আচ্ছা স্টিল ওয়্যার মানে, আচ্ছা স্টিল, স্টিল ওয়্যার মানে হচ্ছে তোমার যে যে লোহার তারগুলো হয়, এই লোহার তারকে একজন লোক কিনেছেন, ঠিক আছে, শুধু লোহার কথাটা বলছি, এটা কি হচ্ছে আমার স্টিল ওয়্যার। ওই লোকটা এই স্টিল ওয়্যারটা
একটা খারাপ অবস্থায় পেঁচিয়ে ঘেঁচিয়ে রয়েছে এরকম একটা স্টিল ওয়্যার কিনেছেন, ঠিক আছে। ওই লোকটা কি করলেন, ওই লোকটা ওই লোকটা এটাকে ম্যানুফ্যাকচার করছে, করে স্টিল ওয়্যারটাকে সুন্দর করে ম্যানুফ্যাকচার করে সেম প্রোডাক্টটাকে একটা রোল করেছে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, এখানে ম্যানুফ্যাকচার হলে কি হলো, ম্যানুফ্যাকচার হলো, MANUFACTURE, ম্যানুফ্যাকচার হলো। এ কি করেছে, এটা এ এটা বি, তাহলে এ বি কিনেছে এর থেকে এবং বি এ কে মডিফাই করেছে মানে এর প্রোডাক্টকে, বির থেকে আবার কিনেছে সি, সে কি করেছে এটা দিয়ে একটা সুন্দর স্পোক তৈরি করে দিয়েছে, চাকার স্পোক মানে চাকা তৈরি করে দিয়েছে। চাকার স্পোকগুলো হয় না, ধরো সাইকেল বা বাইকের বা যে তোমার গাড়ির যে চাকার যেটা হয় সেটা করে দিয়েছে। তাহলে এ আবার কি করেছে, বির প্রোডাক্টে ম্যানুফ্যাকচার করেছে, ম্যানুফ্যাকচার করেছে, ঠিক আছে। এবার দেখো, তাহলে এখানে যখনই ম্যানুফ্যাকচার হবে ফাইনাল প্রোডাক্ট না ম্যানুফ্যাকচার হচ্ছে, এরপরে এ কি করলো, এরপরে এ হয়তো এই প্রোডাক্টটাতে এই গাড়ির যে টায়ার বা গাড়ির যে তোমার চাকা সেই চাকায় ও অ্যাড করলো, ঠিক আছে, এ ফাইনাল ম্যানুফ্যাকচারার। তো এরকমভাবে আলটিমেটলি ধরো সি, সে হচ্ছে ফাইনাল ম্যানুফ্যাকচারার। তাহলে যত ক্ষেত্রে তুমি ম্যানুফ্যাকচার করবে, যত ক্ষেত্রে ম্যানুফ্যাকচার করবে ততই তোমার কি হয়ে যাবে, এক্সাইজ ডিউটি দিতে হবে। কি দিতে হবে, এক্সাইজ ডিউটি। দেখবে তোমরা আগেই পড়েছো, এক্সাইজ ডিউটি ইজ নাথিং বাট দ্য ডিউটি অ্যাপ্লাইড অন ম্যানুফ্যাকচারিং বা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের ওপরে কি হবে, ডিউটি অ্যাপ্লাই হবে, ঠিক। এটা কি বলা হচ্ছে, ম্যানুফ্যাকচার। এই এক্সাইজ ডিউটি প্রতি ক্ষেত্রে লাগছে, ঠিক আছে। তো এই সেম আগেরটা যেমন সেল, তেমনি এখানে এখানে অ্যাড হয় মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ঠিক আছে। মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এখানে কি হয়, এখানে একটু অন্যরকম গল্প আছে, এই ভ্যাটের কনসেপ্টটাই একটু অন্যরকম, ঠিক আছে, ভ্যাটের কনসেপ্টটাই অন্যরকম। তোমাকে আমি আবার ফিরে যাচ্ছি, এখানে কি অ্যাপ্লাই হয় তাহলে, মোড ভ্যাট। এই কনসেপ্টটাকে বোঝার জন্য আমি আবার ফাইনাল প্রোডাক্টে যাচ্ছি, নাহলে তোমার একটু অসুবিধা হয়ে যাবে বুঝতে। কিরকম, চলো এবার আমি ভ্যাটের জায়গায় মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাড করব। কিরকম, ধরো এ বি, আলটিমেটলি এ ফাইনাল ম্যানুফ্যাকচারার, বা আমি সি থেকে চলে যাচ্ছি, সি হচ্ছে ফাইনাল ম্যানুফ্যাকচারার, ঠিক আছে। সি ডি কে বিক্রি করেছে, ডি ই কে বিক্রি করেছে, ই এফ কে বিক্রি করেছে, ঠিক আছে। আচ্ছা এখানে কি হচ্ছে, এই প্রোডাক্টটা ধরো 100 টাকায় আলটিমেটলি সি কিনেছে, সি বিক্রি করেছে 200 টাকায়, তাহলে কতটা ভ্যালু অ্যাডিশন করেছে, 100 প্লাস 100 মানে 200, 100 টাকা ভ্যালু অ্যাডিশন করে 200 টাকা বানিয়েছে। তাহলে এখানে যে ট্যাক্সটা ও দেবে, অনলি 10% ট্যাক্স গভর্নমেন্ট পাবে, 10% ট্যাক্স মানে গভর্নমেন্ট 10 টাকা ট্যাক্স পাবে। দিস ইজ কল্ড ভ্যাট, ভ্যাট, ভালো করে বোঝো, দিস ইজ কল্ড ভ্যাট। আচ্ছা গভর্নমেন্ট বলছে যে এতে গভর্নমেন্টের ইনকাম কমে গেল কেন, ভ্যাট যতটা আসা উচিত ততটা আসছে না কেন। ডি ই কে বিক্রি করছে, ধরো 200 টাকার প্রোডাক্টও কিনেছিল 400 টাকায়, তাহলে আলটিমেটলি 10% যখন ট্যাক্স পে করবে তখন কত টাকা ট্যাক্স পে করবে, 200 টাকার উপরে 200 টাকা ভ্যালু এডিশন 20 টাকা ট্যাক্স পে করবে। এই প্রোডাক্টটাকে 1000 টাকায় বিক্রি করছে, তাহলে কতটা বাড়িয়েছে, 600 টাকা মানে 60 টাকা ট্যাক্স পে করা উচিত, হ্যাঁ কি না উচিত। তাহলে 10 টাকা ট্যাক্স পে করবে, 20 টাকা ট্যাক্স পে করবে এবং 60 টাকা ট্যাক্স পে করবে, ক্লিয়ার। কিন্তু গভর্নমেন্ট দেখছে লিটারালি, উনি হিসাব করে যদি দেখেন তাহলে ওনার ট্যাক্স পাওয়া উচিত কত, 90 টাকা, গভর্নমেন্ট হয়তো ট্যাক্স পাচ্ছে 50 টাকা। গভর্নমেন্ট কিছু তো গন্ডগোল আছে ভ্যাটের মধ্যে, তাহলে এই ভ্যাটটাকে মডিফাই করা হবে মোড ভ্যাটের মাধ্যমে, মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স। কীরকম, আগে কি ছিল, তুমি কেবলমাত্র 10 টাকাই ট্যাক্স পে করো, যতটা তুমি ভ্যালু এডিশন করেছো তার উপরে ট্যাক্স ক্যালকুলেট করে কম্পিউটারে বসিয়ে দাও, বিল বানাও এবং আলটিমেটলি আমার কাছে ট্যাক্স পাঠিয়ে দাও।
তার মানে আমি এতটা ভ্যালু অ্যাডিশন করেছি, আমি এতটা ভ্যালু অ্যাডিশন করেছি, এবং এবং আমি এই টাকাটাই এক্সট্রা কাস্টমারের কাছ থেকে নিচ্ছি, তাই? তাহলে আলটিমেটলি আলটিমেটলি তুমি আলটিমেটলি প্রত্যেকটা স্টেজে যতটা ভ্যালু অ্যাড করেছো সেই ট্যাক্সটাই গভর্নমেন্টকে দিচ্ছ। এখানে কি হচ্ছে জানো, একটা কারচুপি শুরু হয়ে গেল এই ভ্যালু অ্যাডিশনের ক্ষেত্রে। কি ধরনের কারচুপি? এ বেটা 100 টাকা ভ্যালু অ্যাড করেছে, ট্যাক্স কমাবে বলে ও বলছে আমি কিনেছি 150 টাকায়, ভ্যালু অ্যাড করলাম 50 টাকা। তাহলে গভর্নমেন্ট 10 টাকার পরিবর্তে পেয়ে গেল 5 টাকা। মহা মুশকিল। গভর্নমেন্ট কোনো সবে সবে ইন্ট্রোডিউস হচ্ছে না ভ্যাট, তাহলে লুপহোলসও তৈরি হবে। এ বেটা অ্যাড করেছে 200 টাকা, ও বলছে আমি 100 টাকা অ্যাড করেছি, তো পেয়ে যাচ্ছে 10 টাকা। ভাই তোদের জন্যই সুবিধা করা হলো, তোরা এই লুপহোল বার করে দিলি। এ বলছে আমি অ্যাড করেছি মাত্র 200 টাকা, 20 টাকা, তাহলে গভর্নমেন্টের 90 টাকা ট্যাক্সের জায়গায় গভর্নমেন্ট পাচ্ছে কত? 35 টাকা ট্যাক্স অনলি। গভর্নমেন্ট মহা মুশকিল, এবারে সলভ করবো কি করে? তখন উনি নিয়ে আসলেন মোড ভ্যাট। যে দেখো এই যে যে জায়গাটাকে অনেকটা বিশ্বাসের উপরে ডিপেন্ড করছে তুমি কতটা ট্যাক্স পে করছো, এই ট্রাস্টটা আমি তোমাকে আর করতে পারছি না। তো কি করতে হবে এখন? এখন যেটা করতে হবে সেটা হলো এখন যেটা করতে হবে সেটা হলো যে যে ফাইনাল প্রোডাক্টটা কিনবে, সাপোজ এ বিক্রি করছে কত টাকায়? 200 টাকায়, তাই না? তাহলে ডি কে ট্যাক্স পে করতে হবে 10% অফ 200, মানে আগের অবস্থায় ফিরে যাওয়া, সেল ট্যাক্সের মতো। ডি কত টাকা ট্যাক্স পে করবে? জি কত টাকা? 200 টাকায়, মানে 20%, মানে 20 টাকা ট্যাক্স পে করবে। বলছে ই ই প্রোডাক্টটা বিক্রি করছে 1000 টাকায়, কিনেছে কত টাকায়? ও 400 টাকায় কিনেছিল, তাই না? এই 200 টাকায় কিনেছে, 400 টাকায় বেচেছে, 400 টাকায় কিনেছে, 1000 টাকায় বেচেছে, তাহলে তাকে পে করতে হবে কত? 1000 টাকায়। তাহলে ও ট্যাক্স পে করবে কত? 600। আলটিমেটলি 1000-এর 10% মানে 100 টাকা ট্যাক্স পে করবে, তাই নয় কি? লিটারালি তাই হয়। ডিআরই দিয়ে বোঝাচ্ছি। তাহলে এ আলটিমেটলি 400 টাকায়, ও সরি সরি মাই মিস্টেক, এখানে তাই ভাবছি কি একটা গন্ডগোল হচ্ছে। এ পে করবে কত? 40 টাকা। কেন? ও দেখেছো ভুল হয়ে যাচ্ছে, ওটা কি আমার আবার মিলছে না কেন? এ তো 200 টাকাই পে কর, মানে ও বিক্রি করছে কত টাকায়? 400 টাকায়, তাহলে এ কিনছে 400 টাকায়, তাহলে এ ট্যাক্স পে করবে 40 টাকা। এ কিনছে 200 টাকায়, ট্যাক্স পে করবে 20 টাকা। ঠিক আছে, মানে আলটিমেটলি এখানে ট্যাক্স পে হবে কত টাকা? 60 টাকার ট্যাক্স পে হবে হিসাব মতো, কিন্তু না, এই ক্যালকুলেশনটা সেল ট্যাক্সের মতোই কিন্তু হলো। যে ফাইনাল যে প্রোডাক্ট, তাহলে আমি ফাইনাল প্রোডাক্টের বেসিসে যাচ্ছি, আমি আর কেনার বেসিসে যাচ্ছি না। তাহলে এ কিনছে কত টাকায়? এ 400 টাকায়। এ কিনছে কত টাকায়? 1000 টাকায়, তাই না? এ কিনছে 1000 টাকায়, বা কত বলেছিলাম? 200 আর 400, না আগের ক্যালকুলেশনে মাই মিস্টেক, 200 আর 400। এ কিনছে 100 টাকায়, এ কিনছে 200 টাকায়, আর এ কিনছে 400 টাকায়। কত টাকায় বিক্রি করছে পরে আসো। তাহলে যে যত টাকায় কিনছে সে তত টাকায় ট্যাক্স পে করবে, তাহলে 10 টাকা ট্যাক্স পে করছে, তাহলে 40, 50, 60, 70 টাকা আমার ট্যাক্স পে হচ্ছে। মানে সেল ট্যাক্সটা এরকম ভাবে ছিল, সেটাকে সলভ করা হলো ভ্যাট দ্বারা। ভ্যাটে গন্ডগোল হয়ে যাচ্ছে, সেটা সলভ করা হচ্ছে মোট ভ্যাট দ্বারা। বলছে দেখুন, যে যে টাকাই কিনছে সে সেই টাকাই ওপরে ট্যাক্স পে করবে, তার 10%, তাহলে 40, 20, 10, এইটুকু ক্লিয়ার ফান্ডা। দেখুন এরপরে একটা সিস্টেম অ্যাড করা হলো ইনপুট ক্রেডিট। ইনপুট ক্রেডিট তার মানে আপনি ট্যাক্স পে করুন পুরোটা, এরপরে আপনার যে টাকাটা আপনি ডবল ট্যাক্স পে করেছেন সেই টাকাটা আপনাকে আমরা রিটার্ন করে দেব ইনপুট ক্রেডিটের মাধ্যমে। কীরকম? আমি 100 টাকা ভ্যালু অ্যাড করেছি, তাই না? সেই জন্য এই প্রোডাক্টের দাম হয়েছে 200 টাকা, তাই লোকটা 200 টাকা ট্যাক্স পে করেছে। কিন্তু একটা জিনিস ভাবো তো,
অলরেডি 10 টাকা ট্যাক্স এখানে পে করা হয়ে গেছে, এই 10 টাকার ট্যাক্সটা আমি যে ভ্যালু অ্যাড করেছি তার উপরে ট্যাক্স আরো এক্সট্রা 10 টাকা, মানে গভর্নমেন্ট পাবে কত টাকা, লিটারালি এখান থেকে 10 টাকা আর এখান থেকে 10 টাকা, এটাও ফ্রেশ 10 টাকা, এটাও ফ্রেশ 10 টাকা। আর এখানে যদি তুমি দেখো তাহলে এই 400 টাকার মধ্যে অলরেডি 10 টাকা হচ্ছে এই যে 10 টাকা, হুম, এই যে 10 টাকা, আর ভ্যালু অ্যাডিশন হয়েছে আরো 20 টাকার, এই 20 টাকা, এই 20 টাকাটা কি ফ্রেশ 20 টাকা। গভর্নমেন্ট অ্যাকচুয়ালি পাবে কত টাকা, 40 টাকা। তাহলে দেখো গভর্নমেন্ট কিন্তু 40 টাকা পেয়ে গেল ফাইনাল প্রোডাক্ট থেকে। বোঝো, ভালো করে বোঝার চেষ্টা করো। গভর্নমেন্ট পাবে কত টাকা, 40 টাকা, কারণ লিটারালি তাই হয়। কাস্কেডিং এফেক্ট সলভ করছি, ইভেন তোমার ওই কারচুপি সলভ করছি। তাহলে গভর্নমেন্ট ভ্যাটে কত টাকা পেতো, 40 টাকা, কি করে, 10 টাকা, 10 টাকা, 20 টাকা, তাহলে 10 + 10 + 20 অ্যাকর্ডিং টু 40 ভ্যাট পেতো। তো গভর্নমেন্ট সেটা পাচ্ছে না বলেই কি দেখো আলটিমেটলি গভর্নমেন্ট তাহলে কত টাকা নিচ্ছে, 10 টাকা, 20 টাকা, 40 টাকা, তাহলে গভর্নমেন্ট নিচ্ছে কত টাকা, 70 টাকা। কিন্তু গভর্নমেন্টের ট্যাক্স কত, গভর্নমেন্টের ট্যাক্স হচ্ছে 40 টাকা, গভর্নমেন্টের ট্যাক্স হচ্ছে 40 টাকা। ক্লিয়ার এইটুকু সবার কাছে, এটুকু ক্লিয়ার। দেখো এবার গভর্নমেন্ট বলছে যে দেখো যখনই আমি 20 টাকা ট্যাক্স পেয়ে যাব না, তখন তুমি আমাকে ইনপুট বিল সেটা দেখাও, তুমি আমাকে বিল আপলোড করো যে আমি 100 টাকায় প্রোডাক্টটা কিনেছিলাম, আমি 100 টাকায় প্রোডাক্টটা কিনেছিলাম। তাহলে ডেফিনেটলি তুমি 10 টাকা অলরেডি ট্যাক্স পে করেছো, তাহলে এই 10 টাকাটা ইনপুট ক্রেডিট হিসাবে তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তার মানে যে লোকটা এখানে 20 টাকা পে করেছিল ডি, সে অ্যাকচুয়ালি 10 টাকাই পে করলো, কেন, সে 10 টাকায় ইনপুট ক্রেডিট হিসাবে পেয়ে গেল, কেন ওই 10 টাকাটা অলরেডি গভর্নমেন্ট আগে নিয়েছে। তুমি যে আলটিমেটলি জিনিসটা 100 টাকায় কিনেছো, তাহলে সেই 10 টাকাটা অলরেডি যে গভর্নমেন্ট পেয়েছে সেটা তুমি আমাকে বিল দেখাও, না আমি বিশ্বাস করবো কি করে তুমি 10 টাকাই ভ্যালু অ্যাড করেছো। বুঝতে পারছো মানে ট্যাকটিক্সটা কিভাবে ঢুকছে সিস্টেমে। তো তখন ও দিনের শেষে আলটিমেটলি ওই দিনের শেষে বা ট্যাক্স কালেকশনের সময় ও হিসাব করছে, হ্যাঁ আমি এই পরিমাণ করেছি, প্যান কার্ডের এগেনস্টে হবে সব কিছু। সঙ্গে সঙ্গে কি যত টাকা ও এক্সট্রা ট্যাক্স পে করেছে সেই টাকাটা ইনপুট ক্রেডিট হিসাবে ওর মধ্যে ঢুকে গেল। তাহলে এই লোকটা আলটিমেটলি টাকা রিটার্ন পেয়ে গেল 10 টাকা, 10 টাকাও ওর থেকে কেটে নেওয়া হলো। এই লোকটা যখন বিক্রি করছে 40 টাকা, তাহলে গভর্নমেন্ট 40 টাকা পেলো, বলছে তুমি তোমার বিল আপলোড করো, বিল আপলোড করো এবং তুমি কত টাকা ভ্যালু অ্যাড করেছো সব আপলোড করো। তো পুরো টার্নওভারের উপরে হয়, আমি একটা প্রোডাক্টের উপরে দেখাচ্ছি, পুরো টার্নওভারের উপরে হয় জিনিসটা। আচ্ছা তুমি 20 টাকা ভ্যালু অ্যাড করেছো, তাহলে আগে এই যে 10 টাকা অলরেডি আমি পেয়ে গেছি, এই 10 টাকা আমি অলরেডি পেয়ে গেছি ডি এর থেকে, তুমি মাত্র 20 টাকা করেছো, তাহলে তোমার অ্যাকাউন্টে 20 টাকা ক্রেডিটেড হয়ে যাবে, তোমার থেকে কাটা হলো 20 টাকা। এতে এতে তোমার কারচুপি করার গল্প শেষ। আমার কাছে বিল নেই, তার মানে তোমার পুরো ট্যাক্স দিতে হবে। কেউ যদি বলে আমার কাছে আগের বিল নেই, ঠিক আছে, প্যান কার্ডের এগেন্সে সব লেখা থাকে, তুমি বিল নেই বললে হবে, বিল নেই বললে হবে। ধরো কারো বিল নেই, তো ঠিক আছে চলো আমি বিল বার করে দিচ্ছি, প্যান কার্ডের এগেন্সে তুমি কত ট্রানজাকশন করেছো, আর এখন সবই অনলাইন, অফলাইনেও প্রচুর কারচুপি হয়, সেই জন্য তো ডিজিটাল পেমেন্ট সিস্টেম করা হয়েছে না। তো ধরো প্যান কার্ডের এগেন্সে হ্যাঁ আমি 10 টাকা পে করেছিলাম, কারণ তোমার একটা জিএসটিএন নাম্বার থাকে, সেই নাম্বারের এগেনস্টে, এখন তো জিএসটি হয়ে গেছে তার আগের বলছি, তোমার কাছে একটা নাম্বার থাকে যে নাম্বারের এগেনস্টে ওই টাকাটা অ্যাড হয়, ঠিক আছে। তুমি যখনই বিল করবে না, তুমি তো একটা সাইট থেকে বিল করছো, তো তুমি কত টাকায় কিনছো কত টাকায় বিক্রি করছো অলরেডি তোমার প্যান কার্ডের বা তোমার তোমার ইয়ের এগেনস্টে, তোমার ওই বিজনেস অ্যাকাউন্টের এগেনস্টে সে টাকা অ্যাড হয়ে যায়। তো দিনের শেষে গভর্নমেন্ট দেখতেই পায় যে তুমি আলটিমেটলি কত টাকার বাই করেছো আর কত টাকা সেল করেছো, তো হয়েই গেল আমার কাছে পরিষ্কার যে আমি এত টাকার বাই করেছি, 1000 টাকার বাই করেছি, আমি 2000 টাকায় বিক্রি করেছি। তুমি আলটিমেটলি ভ্যালু অ্যাডিশন তোমার কোম্পানির থ্রু থেকে বা তুমি তোমার দোকান থেকে কত টাকা ভ্যালু অ্যাডিশন করেছো, 1000 টাকা, তো ইউ হ্যাভ টু পে 10% অফ 1000। কত ইজি না ক্যালকুলেশন, দিস ইজ কল্ড মোড ভ্যাট। অ্যাকচুয়ালি এই যে কনসেপ্টটা বোঝালাম মোড ভ্যাটটা, এটা অ্যাপ্লিকেবল হয়, এটা অ্যাপ্লিকেবল হয় লিটারেলি ওই একটু আগে বলছিলাম না এক্সাইজ ডিউটির ক্ষেত্রে, এটা লিটারালি অ্যাপ্লিকেবল হয় তোমার এক্সাইজ ডিউটির ক্ষেত্রে। এক্সাইজ ডিউটি মানে
এক্সাইজ ডিউটি মানে ওই মোড ভ্যাট সেন ভ্যাটের যে কনসেপ্ট বললাম, এক্সাইজ ডিউটি এর ক্ষেত্রে তোমার, ধরো আমি ম্যানুফ্যাকচার করছি, বি ম্যানুফ্যাকচার করছে, সি ম্যানুফ্যাকচার করছে, সেই ক্ষেত্রে পুরো সেম জিনিসটা অ্যাপ্লিকেবল হয়, সেম জিনিস। ইভেন এখন ফাইনাল প্রোডাক্ট তো আর একবারই বিক্রি হয়, থোড়ি তুমি তোমার মোবাইল ফোন সি কে ডি কে ই কে বিক্রি করছো, ফাইনাল প্রোডাক্ট জেনারেলি একবারই বিক্রি হয়। তার আগে ম্যানুফ্যাকচার কিন্তু অনেকবারই হয়, খুব কমই আছে যে মোবাইল ফোন 3-4 বার বিক্রি হয় দোকানে দোকানে, হয় না? তোরা পুরোনো জিনিস ছেড়ে দাও, হয় না তো? তো ফাইনাল প্রোডাক্ট একবারই হয়, কিন্তু ম্যানুফ্যাকচারিং এর জন্য অনেকবার হয় বিক্রি, ঠিক আছে? সেই জন্য যারা, তুমি কত কোয়ান্টিটির বাই করছো, কত কোয়ান্টিটির সেল করছো, তাহলে তুমি যত কোয়ান্টিটির সেল করছো তার উপরে ট্যাক্স ধার্য হচ্ছে, যত কোয়ান্টিটি বাই করছো সেই ট্যাক্সটা তোমার কাস্কেডিং এফেক্ট এড়ানোর জন্য ইনপুট ক্রেডিট হিসাবে অ্যাড করে দেওয়া হচ্ছে। দিস ইজ কল্ড মোড ভ্যাট। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই সেন ভ্যাট? হোয়াট ডু ইউ মিন বাই সেন ভ্যাট? সেন ভ্যাট আর কিছুই না, সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স। দেখো অ্যাকচুয়ালি এটা পরীক্ষায় আসেও না, এটা আমরা জানবো না খুব বেশি করে, একটু জাস্ট বলে দিচ্ছি সেন ভ্যাট ব্যাপারটা কি। মোড ভ্যাট আর সেন ভ্যাট সেম জিনিস, সেম জিনিস। তাহলে মোড ভ্যাট অ্যাপ্লিকেবল হয়, মোড ভ্যাট অ্যাপ্লিকেবল হয় অন র ম্যাটেরিয়ালস, র ম্যাট, র মেটেরিয়ালসের উপরে হয়, ঠিক আছে? মানে ফিজিক্যাল গুডস তুমি বলতে পারো, ফিজিক্যাল গুডস এর উপরে অ্যাপ্লিকেবল হয়। সেন ভ্যাট, সেন ভ্যাট অ্যাপ্লিকেবল হয় সার্ভিস বা তোমার ভার্চুয়াল গুডসের উপরে, ভার্চুয়াল গুডসের উপরে। কি বললাম? মোড ভ্যাট ইজ অ্যাপ্লিকেবল অন ফিজিক্যাল গুডস অ্যান্ড সেন ভ্যাট অ্যাপ্লিকেবল অন ভার্চুয়াল গুডস। হোয়াট ডু ইউ মিন বাই ভার্চুয়াল গুডস? যে গুডসটা দেখা যায় না। দেখো আমি তোমাকে যে শিক্ষাটা প্রদান করছি এটা দেখা যায়? দেখা যায় না। এর কোয়ান্টিটি মেজার করা যায়? মেজার করা যায় না। বাট তুমি কতগুলো মোবাইল ফোন বিক্রি করেছো, দ্যাট কোয়ান্টিটি ক্যান বি ইজিলি মেজার্ড। তাহলে মোড ভ্যাট, সেন ভ্যাট ব্যাপারটা কি? মোড ভ্যাট মানে মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স, সেন ভ্যাট মানে সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে তুমি ভাবো একটা গাড়ি, একটা গাড়ি তৈরি হয়ে গেল, তাহলে এই গাড়িটা তৈরি করার জন্য কি লাগলো গো? আমার র মেটেরিয়ালস লাগলো। তাহলে এই গাড়িটা তৈরি হওয়া অবধি এরপরে এর উপরে অ্যাপ্লিকেবল হবে মোড ভ্যাট, ঠিক আছে? কিন্তু এই গাড়িতে আরো কিছু সার্ভিস যুক্ত রয়েছে, আরো কিছু সার্ভিস যুক্ত রয়েছে যেগুলো তুমি দেখতে পাচ্ছ না, যেমন দ্য ডিজাইন অফ কার, দ্যাট উইল বি ডিজাইনড বাই আ স্পেসিফিক ইঞ্জিনিয়ার অর সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যার যার ব্রেন ইউজ হয়েছে টু ডিজাইন দ্য কার। তাহলে একটা ডিজাইনিং এ লাগছে। আরো একজন ইঞ্জিনিয়ার বসে রয়েছে একটু কালার, এর কালার কি হবে সেটাকে ডিফাইন করার জন্য, ঠিক আছে? তো এই যে যে পুরো জিনিসটা না, যে ডিজাইন, কালার, মডেল ইত্যাদি ইত্যাদি, এই আর একটা কোম্পানির উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, যে কোম্পানিগুলো কিন্তু সত্যি অর্থে কোনো ফিজিক্যাল ফিজিক্যাল গুডস বিক্রি করে না। যারা কি বিক্রি করে? তারা অ্যাকচুয়ালি বিক্রি করে হচ্ছে সার্ভিস, ভার্চুয়াল গুডস, যেটাকে দেখা যায় না। তো এই সেন ভ্যাটটা অ্যাপ্লিকেবল হয় কার উপরে? সেন ভ্যাট অ্যাপ্লিকেবল হয় সেম এই ভার্চুয়াল গুডসের উপরে। তাহলে তোমার যদি আমি লিটারেলি একটা কথায় জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি, সেটা হলো আমরা কি কি জানলাম? সেল ট্যাক্স, সেল ট্যাক্স আমরা কি কি জানলাম? ভ্যাট, আমরা জানলাম মোড ভ্যাট, এবং আমরা জানলাম সেন ভ্যাট। আচ্ছা, মোড ভ্যাট মানে মডিফাইড ভ্যালু অ্যাডেড, সেন ভ্যাট মানে সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড। তাহলে সেল ট্যাক্স মানে যেখানে একটা প্রোডাক্টের উপরে বারবার ট্যাক্স অ্যাপ্লাই করা হচ্ছিল, ঠিক? আর সেন ভ্যাট সেটাকে সলভ করা হলো ভ্যাটের মাধ্যমে, যে তুমি কতটা ভ্যালু অ্যাড করেছো তার উপরে ট্যাক্স দাও, সেটা হয়ে যাবে ভ্যাট। এরপরে ভ্যাটে কারচুপি হওয়ার জন্য আমরা ইনপুট ক্রেডিট নামক একটা সিস্টেম অ্যাড করলাম। এই ভ্যাটকে দুটো ভাগে ভাগ করে দিলাম, একটা হচ্ছে মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স আর একটা সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মডিফাইড ভ্যালু ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল অন র মেটেরিয়াল, আর যেটা সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা ইজ অ্যাপ্লিকেবল অন ভার্চুয়াল মেটেরিয়াল। তাহলে এই হচ্ছে তোমার মোড ভ্যাট, সেন ভ্যাট, তোমার ভ্যাট, সেল ট্যাক্স। 3-4টে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল।
চলো নেক্সট চলে যাচ্ছি আমরা জিএসটি। এখন যেগুলো আমাদের এই সত্যি কথা বলতে যেগুলো আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স না, ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলো? ইনডাইরেক্ট ট্যাক্স ইউনিয়নের ক্ষেত্রে চারটে মেইন ইনডাইরেক্ট ট্যাক্স রয়েছে। ইনডাইরেক্ট ট্যাক্স চারটে রয়েছে, কি কি? এই যে লেখাই রয়েছে, সেল ট্যাক্স, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স আর কাস্টম ডিউটি। কি কি বললাম? সেল ট্যাক্স, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স অ্যান্ড কাস্টম ডিউটি। তাহলে সেল ট্যাক্স, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স অ্যান্ড কাস্টম ডিউটি, এই পুরো ব্যাপারটাকে আমি কি বলছি? এই পুরো ব্যাপারটাকে আমি বলছি ইনডাইরেক্ট ট্যাক্স অফ ইউনিয়ন। ঠিক আছে, তার মানে গভর্নমেন্টের যা ট্যাক্স কালেকশন করে from the indirect tax, that is sale tax, excise duty, service tax and custom duty. ক্লিয়ার একদম সবার কাছে? এবার দেখো কোথাও না কোথাও একটা গন্ডগোল শুরু হয়ে গেল। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই সেল ট্যাক্স? সেল ট্যাক্স মিন্স ট্যাক্স অন সেল, যার উপরে কি অ্যাড হয়? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। অদ্ভুত ব্যাপার, চলো দেখে নাও একবার। ওয়েস্ট বেঙ্গলে একটা মোবাইল ফোন বিক্রি হচ্ছে, ভ্যাট লাগছে 10%। বিহারে সেম কোম্পানির মোবাইল ফোন বিক্রি হচ্ছে, ট্যাক্স লাগছে 12%। ইউপিতে সেম কোম্পানির মোবাইল ফোন বিক্রি হচ্ছে, ট্যাক্স লাগছে 8%। কর্ণাটকে সেম কোম্পানির মোবাইল ফোন বিক্রি হচ্ছে, ট্যাক্স লাগছে 5%। তাহলে ভ্যাট ভ্যারি করে যাচ্ছে স্টেট টু স্টেট। এটা তো উচিত নয়। উচিত কি? না, কারণ একজন যে সাধারণ পার্সন, যে সাধারণ মানুষ, সে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, বিহার, ইউপি, কর্ণাটকে আলাদা আলাদা দাম পাচ্ছে একটা প্রোডাক্টের। তো এটা সমস্যা, সত্যি সমস্যা। চলো এক্সাইজ ডিউটি, এক্সাইজ ডিউটির উপরে কি অ্যাপ্লাই হয়? মোট ভ্যাট, সেন ভ্যাট, একটু তোমাকে বোঝালাম আমি। ঠিক আছে, তাহলে সেম যখন মোট ভ্যাট অ্যান্ড সেন ভ্যাট অ্যাপ্লাই হচ্ছে, সেম যখন বিহারে একটা প্রোডাক্ট, ওয়েস্ট বেঙ্গলে একটা প্রোডাক্ট, কর্ণাটক বা ইউপিতে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা হচ্ছে, এর উপরে মোট ভ্যাট কত? 5%, এর উপরে কত? 7%, এর উপরে কত? 11%, এর উপরে কত? হয়তো 8%। তো এরকমভাবে আলটিমেটলি কি হচ্ছে? তোমার মোট ভ্যাট, সেন ভ্যাট স্টেট টু স্টেট ভ্যারি করছে। এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, তাহলে এরা সার্ভিস ট্যাক্সের ক্ষেত্রে আমরা যে সার্ভিস ট্যাক্স অ্যাপ্লাই করছি, খুব ঠান্ডাভাবে দেখলে ওয়েস্ট বেঙ্গলে একটা ধরো ইলেকট্রিক বাস, গভর্নমেন্টের ইলেকট্রিক বাস, তাহলে সার্ভিস প্রদান করছে ইলেকট্রিক বাস তোমাকে। গভর্নমেন্টের ইলেকট্রিক বাস ট্যাক্স পে করছে কত? ওখানে ট্যাক্স 10%, ভাড়ার উপরে 10%। বিহারের যে গভর্নমেন্ট, যে ইলেকট্রিক বাস, সেখানে ভাড়ার উপরে কত? 8%। ঠিক আছে, ইউপির যে গভর্নমেন্ট, তার ইলেকট্রিক বাস বা কোনো একটা সার্ভিস এনিথিং ক্যান বি পসিবল, কত? 6%। এর কত? এর 9%। তো আলটিমেটলি সার্ভিস ট্যাক্স ভ্যারি করছে, সার্ভিস ট্যাক্স ভ্যারি করছে। গন্ডগোল, তিনটে ট্যাক্সেই প্রবলেম, যেরকম স্টেট টু স্টেট কেন ভ্যারি করছে। নেক্সট রয়েছে কাস্টম ডিউটি। কাস্টম ডিউটিতে আবার বিপদ আছে। কাস্টম ডিউটির আবার দুটো পোর্শন, একটাকে বলা হয় সত্যি অর্থে কাস্টম ডিউটি, আরেকটাকে বলা হয় অ্যাডিশনাল কাস্টম ডিউটি। অ্যাডিশনাল কাস্টম ডিউটি, আচ্ছা, কাস্টম ডিউটি মানে হচ্ছে ইন্ডিয়া টু বাইরে, ইন্ডিয়া টু বাইরে। তাহলে দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমার যখন এটা ইউএসএতে যাচ্ছে, প্রোডাক্টের উপরে 10% ট্যাক্স ধার্য করা হচ্ছে, দিস ইজ কাস্টম ডিউটি। বিহার থেকে যখন ইউএসএতে যাচ্ছে, 10% কাস্টম ডিউটি। তোমার কর্ণাটক থেকে যখন যাচ্ছে, 10% কাস্টম ডিউটি। আর ধরো ইউপি থেকে যখন যাচ্ছে, 10% কাস্টম ডিউটি। ভাই, ইন্ডিয়ার বাইরে থেকে গেলে কাস্টম ডিউটি উইল বি সেম, কোনো প্রবলেম নেই। দেখো এও 10%, এরাও 10%, এরাও 10%, এরাও 10%। আচ্ছা, মুশকিল। তাহলে কাস্টম ডিউটিটা ইনডাইরেক্ট ট্যাক্স হওয়া সত্ত্বেও কোনো গন্ডগোল নেই। কিন্তু কাস্টম ডিউটির কোনটা গন্ডগোল আছে? ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো একটা প্রোডাক্ট বিহারে যাচ্ছে, স্টেট বর্ডার কভার করছে। ইউপি থেকে কোনো একটা প্রোডাক্ট বিহারে যাচ্ছে, কর্ণাটক থেকে কোনো একটা প্রোডাক্ট বিহারে যাচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে যখন বিহারে আসছে, তখন 10% অ্যাডিশনাল কাস্টম ডিউটি লাগছে বর্ডার পার করার সময়, স্টেট বর্ডার পার করার সময়।
ইউপি থেকে বিহারে যাচ্ছে 12%, আর কর্ণাটক থেকে কত বিহারে আসছে 15%। তার মানে এই যে স্টেটের যে বর্ডার যে স্টেটগুলোর সঙ্গে রয়েছে, সাপোজ আমাদের ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যে স্টেটগুলো তোমার বর্ডার শেয়ার করেছে, সেই স্টেটগুলো থেকে যখন ওয়েস্ট বেঙ্গলে আসছে এক ধরনের অ্যাডিশনাল কাস্টম ডিউটি লাগছে। বা ধরো আমি যদি অন্যভাবেও বলি, ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো একটা প্রোডাক্ট বিহারে যাচ্ছে, বিহার থেকে কোনো একটা প্রোডাক্ট ইউপিতে যাচ্ছে, ইউপি থেকে কোনো একটা প্রোডাক্ট হয়তো তোমার দিল্লিতে যাচ্ছে। তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে বিহার তো স্টেট, বিহার থেকে ইউপিও স্টেট, ইউপি থেকে দিল্লিও স্টেট। তো এখানে 10% লাগছে, এখানে 12% লাগছে, এখানে আবার 8% লাগছে। এরকমটা কেন? স্টেট স্টেট টু স্টেট ট্রান্সফার হতে গেলে তোমার কেন এত ভ্যারিয়েশন হচ্ছে? তাহলে কাস্টম ডিউটিতে অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই স্টেট টু স্টেটে। প্রবলেমটা কোথায় রয়েছে? প্রবলেমটা রয়েছে অ্যাডিশনাল কাস্টম ডিউটিতে। স্টেট টু স্টেটে প্রবলেম, বাট স্টেট টু ফরেন কান্ট্রিতে কোনো প্রবলেম নেই, অ্যাকচুয়াল কাস্টম ডিউটিতে কোনো প্রবলেম নেই। তাই জিএসটি কি করেছে? জিএসটি অ্যাকচুয়ালি ওয়ান নেশন ওয়ান ট্যাক্স আনার চেষ্টা করেছে। জিএসটি ইজ নাথিং বাট দ্য ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে জিএসটিতে কি করা হয়েছে? জিএসটিতে বলা হয়েছে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, এরকম ভ্যারিয়েবল ট্যাক্স স্টেটে থাকবে না। সেই জন্য জিএসটির আওতায় কিন্তু কাস্টম ডিউটিকে আনা হয়নি, জিএসটির আওতায় আনা হয়েছে অ্যাডিশনাল কাস্টম ডিউটিকে, এক্সাইজ ডিউটিকে, সার্ভিস ট্যাক্সকে এবং সেল ট্যাক্সকে। এই যে পুরো গল্পটা তোমাকে আমি বললাম, এই পুরো গল্পটা বাংলায় আমি এখানে লিখে দিয়েছি। দেখো, অল ওভার দ্য ইন্ডিয়া সেল ট্যাক্স, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স আর ডিফারেন্ট, বাট অল ওভার দ্য ইন্ডিয়া কাস্টম ডিউটি সেম। এই যে 10%, যেহেতু সেল ট্যাক্স, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স রেট সারা ভারতবর্ষে আলাদা, তাই এগুলোকে জিএসটির আন্ডারে আনা হয়েছে। কাস্টম ডিউটি সমগ্র ভারতে এক, তাই জিএসটির আন্ডারে আওতায় আনা হয়নি, বাট অ্যাডিশনাল কাস্টম ডিউটিকে জিএসটির আওতায় আনা হয়েছে। বাংলায় লিখে দিয়েছি যাতে করে কোনো কনফিউশনের জায়গাই নেই। তাহলে জিএসটি নিয়ে কনসেপশনটা ক্লিয়ার হয়েছে, যে জিএসটি কেন আমরা অরিজিন করলাম। এখন আর আলাদা করে কোনো ভ্যাট নেই, আলাদা করে কোনো মোড ভ্যাট নেই, আলাদা করে কোনো সেন্ট ভ্যাট নেই, সব জিএসটি, সব জিএসটি, এভরিথিং জিএসটি। ঠিক আছে, তোমাকে এত টাকা জিএসটি দিতে হবে। ক্লিয়ার? তো চলো একবার জিএসটিটা দেখে নিই, জিএসটিতে কি বলার চেষ্টা করেছে এরা। জিএসটি ডেটাটা লিখে নাও, এটা নতুন টপিক তো, তো এটা আমরা নোটে অ্যাড করতে পারিনি, এই টপিকটা আমরা নোটসে আপডেট করে দিচ্ছি। তোমরা একটু জিএসটির ব্যাপারটা একটু লিখে নাও। দেখো, জিএসটির ফুল ফর্ম প্রথমত আমাকে জানতে হবে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটাকে আমরা কি বলতে পারি? অন নেশন অন ট্যাক্স, অন নেশন, অন নেশন অন ট্যাক্স, অন নেশন ওয়ান ট্যাক্স, মানে এক দেশ এক ট্যাক্স ব্যবস্থা। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার কিছু পয়েন্ট লেখো, যে ইন্ট্রোডিউসড ইন 1st July, introduced in 1st July 2017। তাই আমরা বলতে পারি 1st July, 1st July একে আমরা বলি জিএসটি ডে। 1st জুলাইকে আমরা কি বলে থাকি? জিএসটি ডে। ঠিক আছে, দেখো ইমপ্লিমেন্টেড ইন, মানে কবে থেকে এটা ইমপ্লিমেন্ট হলো? ইমপ্লিমেন্টেড ইন 2nd July, 2nd July থেকে রাজ্যে অ্যাপ্লিকেবল হয়ে গেল। লেখো কনসেপ্ট, কনসেপ্ট আমরা কোথা থেকে নিয়েছি? কানাডা, কানাডা থেকে আমরা এই জিএসটির কনসেপ্টটা নিয়েছি। জিএসটি কে আমরা কি বলছি? জিএসটি ইজ ডেস্টিনেশন বেসড, জিএসটি ইজ ডেস্টিনেশন বেসড ট্যাক্স, জিএসটি ইজ ডেস্টিনেশন বেসড ট্যাক্স, মানে প্রোডাক্টটা যেখানে ডেস্টাইন্ড হবে, ধরো এ বি কে কোন একটা প্রোডাক্ট বিক্রি করেছে, তো প্রোডাক্ট ইজ নাও ইন দ্য হ্যান্ড অফ বি, তাহলে প্রোডাক্টের ডেস্টিনেশন কোথায়? প্রোডাক্টের ডেস্টিনেশন বিতে, তাই নয় কি? প্রোডাক্টের ডেস্টিনেশন কোথায়? বিতে। আচ্ছা, প্রোডাক্টের ডেস্টিনেশন যদি বিতে হয়, তাহলে বি উইল হ্যাভ টু পে ট্যাক্স,
তাহলে ডেস্টিনেশন বেস মানে যার কাছে প্রোডাক্টটা ডেস্টাইন্ড হবে সে ট্যাক্স পে করবে, যার কাছে প্রোডাক্টটা ডেস্টাইন্ড হবে সে ট্যাক্স পে করবে। তো এটাকে বলা হচ্ছে ডেস্টিনেশন বেস ট্যাক্স, ডেস্টিনেশন বেস ট্যাক্স। ক্লিয়ার? তাহলে জিএসটি কে আমরা কি বলছি? ডেস্টিনেশন বেস ট্যাক্স। নেক্সট দেখো রেকমেন্ডেশন, লিখে রাখো রেকমেন্ডেশন। কে রেকমেন্ডেশন দিয়েছিল? রেকমেন্ডেশন দেন হচ্ছে কেলকার টাস্ক ফোর্স। কে রেকমেন্ডেশন দিয়েছে? কেলকার, কেলকার টাস্ক ফোর্স। কেলকার টাস্ক ফোর্স আলটিমেটলি এটাকে রেকমেন্ডেশন দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট নেক্সট অ্যামেন্ডমেন্ট বিল। অ্যামেন্ডমেন্ট বিল কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা এটাকে নিয়ে আসি? 122তম অ্যামেন্ডমেন্ট বিল। আর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা নিয়ে আসি? 101 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016। 101 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমরা এটাকে সিস্টেমে নিয়ে আসি। আচ্ছা, অ্যামেন্ডমেন্ট বিল মানে কি? তোমরা অলরেডি জানো, একটা বিলকে লোকসভায় পাশ হলো, দেন রাজ্যসভায় পাশ হলো, দেন প্রেসিডেন্ট পাশ করলে বিল অ্যাক্টস ইন্টু, বিল টার্নস ইন্টু অ্যান অ্যাক্ট। বাট ধরো কোনো একটা বিল, ধরো এটা 1 নাম্বার বিল, বিল লোকসভায় পাশ হলো, রাজ্যসভায় পাশ হলো, বাট প্রেসিডেন্টেও পাশ হলো, তাহলে 1 নাম্বার বিল অ্যাক্টে পরিণত হয়ে গেল। 2 নাম্বার বিল লোকসভায় পাশ হলো বাট রাজ্যসভায় পাশ হলো না, তাহলে প্রেসিডেন্টের কাছে যাওয়ার প্রশ্নই আসে না, তাহলে এই 2 নাম্বার বিল শুধু বিলই থাকলো, অ্যাক্টে পরিণত হলো না। 3 নাম্বার বিল লোকসভা রাজ্যসভা প্রেসিডেন্ট পাশ করলো, অ্যাক্টে পরিণত হলো, তাহলে এটা হচ্ছে, এটা বিল নাম্বার 1, অ্যাক্ট নাম্বার 1। বিল নাম্বার 2 অ্যাক্ট তো হয়নি, এটা বিল নাম্বার 2। এটা কি বিল নাম্বার 3 বাট অ্যাক্ট নাম্বার 2। তাই দেখো এই 122তম বিল ছিল, বাট আলটিমেটলি অ্যামেন্ডমেন্ট হচ্ছে 101তম, মানে এর মাঝে যে আরো 21টা বিল, সেই বিলটা অ্যাক্টে পরিণত হয়নি, তাই এই অ্যামেন্ডমেন্ট বিল আর অ্যাক্টের মধ্যে ভ্যারিয়েশন দেখা গেছে। আচ্ছা, এই যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে এটা কিসের ইয়ে করে? লেখো অ্যাজ পার আর্টিকেল, অ্যাজ পার আর্টিকেল 279A, অ্যাজ পার আর্টিকেল 279A এ অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের 279A এর অ্যামেন্ডমেন্ট করে আমরা এটাকে নিয়ে আসি। নেক্সট চলে আসো জিএসটি কাউন্সিল। জিএসটি কাউন্সিল, আচ্ছা জিএসটি কাউন্সিল কি? দেখো জিএসটি কাউন্সিল হচ্ছে যারা জিএসটি মেইনলি ইমপ্লিমেন্ট করেন। আচ্ছা জিএসটি কাউন্সিলের কম্পোজিশন কি? জিএসটি কাউন্সিলের কম্পোজিশন হচ্ছে, দেখো নাম্বার 1 ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার তিনি হচ্ছেন কি? চেয়ারম্যান। চেয়ারম্যান হচ্ছেন কম্পোজিশনের মধ্যে, চেয়ারম্যান হচ্ছেন ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার। নাম্বার 2 হচ্ছে ইউনিয়ন স্টেট মিনিস্টার, ইউনিয়ন স্টেট মিনিস্টার, স্টেট মিনিস্টার বলছি সরি, ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট, ইউনিয়ন মিনিস্টার্স অফ স্টেট। ঠিক আছে, যাকে আমরা বলতে পারি রেভিনিউ অর ফাইন্যান্স, মানে যারা ইউনিয়ন মিনিস্টার বাট স্টেটে অ্যাপয়েন্টেড আছেন, যারা ফাইন্যান্স বা রেভিনিউর সঙ্গে যুক্ত, তাদেরকে আমরা এর মধ্যে সদস্য হিসাবে অ্যাড করি। নাম্বার 3 স্টেট মিনিস্টার, স্টেট মিনিস্টার ইন চার্জ অফ ফাইন্যান্স। তাহলে দেখো এক হচ্ছে আমার যেটা চেয়ারম্যান, তিনি হচ্ছেন ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার, আর একটা কি তোমার ইউনিয়ন মিনিস্টার স্টেটের, মানে যারা ইউনিয়নের মিনিস্টার স্টেটে অ্যাপয়েন্টেড, যারা স্টেটের মিনিস্টার স্টেটে অ্যাপয়েন্টেড, সবটাই রেভিনিউ বা ফাইন্যান্সের সঙ্গে যুক্ত, এনাদের নিয়ে আমরা জিএসটি কাউন্সিল তৈরি করেছি। ক্লিয়ার? আচ্ছা এই যে জিএসটি কাউন্সিল, এদের কাজ কি, ফাংশন কি? হোয়াট ইজ দ্য ফাংশন? ফাংশনস অফ জিএসটি কাউন্সিল হচ্ছে, প্রথমত হচ্ছে ধরো
কোন কোন ট্যাক্স জিএসটির আন্ডারে পড়বে, তাহলে বলতে পারি হুইচ ট্যাক্স উইল বি ইনক্লুডেড হুইচ ট্যাক্স উইল বি ইনক্লুডেড আন্ডার জিএসটি। তাহলে জিএসটির আন্ডারে কোন ট্যাক্স ঢুকবে। নাম্বার 2, হুইচ ট্যাক্স উইল বি এক্সাম্পড, মানে বাদ দেওয়া হবে ফ্রম জিএসটি। কোন ট্যাক্সকে জিএসটির আন্ডারে রাখা হবে, কোন ট্যাক্সকে জিএসটির আন্ডারে বাদ দেওয়া হবে। নেক্সট, ট্যাক্স রেট, কোন ট্যাক্সের কত রেট হবে। যেমন আমাদের 5% ট্যাক্স রেট রয়েছে, 12% ট্যাক্স রেট রয়েছে, 18% অ্যান্ড 28% ট্যাক্স রেট, 0% ট্যাক্স রেট, এরকম রয়েছে। সেরকমভাবে কত পার্সেন্ট ট্যাক্স কোনটার উপর অ্যাপ্লিকেবল হবে সেটাই বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই যে জিএসটি না, এই জিএসটির মেইনলি 3টে ভাগ। একটাকে বলা হয় সিজিএসটি, একটাকে বলা হয় এসজিএসটি, আরেকটাকে বলা হয় আইজিএসটি। তাহলে সিজিএসটি, এসজিএসটি আর আইজিএসটি। আচ্ছা, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটির ব্যাপারটা কি। সিজিএসটি মানে হচ্ছে যে জিএসটি ইউনিয়ন ভোগ করবে, মানে অ্যাপ্রোপ্রিয়েটেড বাই ইউনিয়ন। এসজিএসটি মানে যে জিএসটি ভোগ করবে স্টেট, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটেড বাই স্টেট। আর যে আইজিএসটি যেটা, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটেড বাই বোথ ইউনিয়ন অ্যান্ড স্টেট, ইউনিয়ন প্লাস স্টেট, তাকে আমরা বলছি আইজিএসটি। ধরো আমি যদি বলি এ একটা প্রোডাক্ট বি কে বিক্রি করেছে, ঠিক আছে। তো আমরা তো সবাই জানি কোনটা ইউনিয়নের প্রোডাক্ট, কোনটা স্টেটের প্রোডাক্ট। আমরা অলরেডি আগের ক্লাসে পড়ে এসেছি যে কোনটা ইউনিয়নের ইনডাইরেক্ট ট্যাক্স, কোনটা স্টেটের ইনডাইরেক্ট ট্যাক্স। তো তার বেসিসে যে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে সেল ট্যাক্স, সেটা যদি ইউনিয়নের আন্ডারে হয় তাহলে ইউনিয়ন জিএসটি পাবে, সেটা সিজিএসটি হিসাবে অ্যাপ্লাই হবে। যদি সেলটা হয় স্টেটের কনটেক্সটে তাহলে সেটা হয়ে যাবে এসজিএসটি। তাহলে সিজিএসটি এসজিএসটি নিয়ে কোনো গন্ডগোল নেই। আচ্ছা, এর পরের ক্লাসে আমরা এটাও তো পড়েছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েটেড বাই হুম, অ্যাপ্রোপ্রিয়েটেড বাই, দেখো এখানে একটা পয়েন্ট পড়েছিলে যে এমন কিছু ইনডাইরেক্ট ট্যাক্স রয়েছে যে ট্যাক্সগুলো তোমার আলটিমেটলি অ্যাপ্রোপ্রিয়েটেড বাই বোথ স্টেট অ্যান্ড ইউনিয়ন, তাই না। সেটা লেভিট করতে পারে ইউনিয়ন, কালেক্ট করতে পারে ইউনিয়ন, এবং অ্যাপ্রোপ্রিয়েটেড বাই ইউনিয়ন অ্যান্ড স্টেট। তাহলে এমন কিছু ট্যাক্স রয়েছে যে ট্যাক্সগুলো তোমার বোথ ইউনিয়ন অ্যান্ড স্টেট, সেই যে জিএসটি সেই প্রোডাক্টগুলোর উপরে অ্যাপ্লাই হবে আইজিএসটি। ঠিক আছে, আইজিএসটিতে কী হবে, 50% পাবে ইউনিয়ন অ্যান্ড 50% পাবে স্টেট। সাপোজ একটা প্রোডাক্ট এই আইজিএসটির আন্ডারে পড়েছে, সেখানে ধরো এই প্রোডাক্টটা বি কে বিক্রি করেছে, এ ওয়েস্ট বেঙ্গল আর বি বিহার, ঠিক আছে। তো দেখো আলটিমেটলি জিএসটি ডেস্টিনেশন বেস ট্যাক্স, তার মানে আলটিমেটলি এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য যে আইজিএসটি অ্যাপ্লাই হবে তার 50% পাবে সেন্ট্রাল অ্যান্ড 50% পাবে বিহার। কেন ডেস্টিনেশন বেসড, আমি একটুকে বলেছি যে স্টেট আলটিমেটলি তোমার জিএসটি কালেক্ট করছে, বা আলটিমেটলি যে স্টেটের কাছে ডেস্টাইন্ড হচ্ছে, সে জিএসটি আলটিমেটলি পে করবে বা সে জিএসটি ভোগ করবে। মানে আলটিমেটলি এই ভাগটা হবে কিন্তু ইউনিয়ন অ্যান্ড বিহারের মধ্যে। যে এমন যদি কোনো প্রোডাক্ট হয় যেখানে কোনো না কোনোভাবে দুটো স্টেট লিঙ্কড, ধরো কোনো একটা সিনারিও তৈরি হলো যেখানে এ এমন একটা প্রোডাক্ট বিক্রি করেছে যেটা দুটো স্টেট লিঙ্কড ইন দ্য সেন্স এ এবং বি, দুটো স্টেট। তাহলে 50% পাবে সেন্ট্রাল, 50% পাবে দুটো স্টেট, তার হাফ এ পাবে, তার হাফ বি পাবে, মানে এরকমভাবে ভাগ হয় জিনিসটা। আমি জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম তোমাকে, ক্লিয়ার। তো এটা গেল জিএসটির পোর্শন। আচ্ছা, এবার চলে যাচ্ছি ফটাফট কিছু পয়েন্টে। দেখো, মেরিট অফ ডিরেক্ট ট্যাক্স, ডিমেরিট অফ ডিরেক্ট ট্যাক্স, মেরিট অফ ইনডিরেক্ট ট্যাক্স, ডিমেরিট অফ ইনডাইরেক্ট ট্যাক্স। দেখো, মেরিট অফ ডিরেক্ট ট্যাক্স মানে আমরা সবাই জানি প্রোগ্রেসিভ ট্যাক্স মানে ইনকাম বেশি তো ট্যাক্স রেট বেশি। তো এটা আমরা জানি। ডিরেক্ট ট্যাক্স মানে দেখো ইনকাম ট্যাক্স ইজ আ ডিরেক্ট ট্যাক্স,
তাহলে ইনকাম ট্যাক্স, যার ইনকাম বেশি সে বেশি ট্যাক্স পে করবে। তাহলে ডিরেক্ট ট্যাক্সের বেনিফিট কি? যেটা একটা প্রোগ্রেস ট্যাক্স বা প্রোগ্রেসিভ ট্যাক্স, যে বেশি ইনকাম করবে সে বেশি ট্যাক্স পে করবে, তাহলে মেরিট হয়ে গেল। ইকোনমিক্যাল, ট্যাক্স কালেকশন কস্ট তুলনামূলকভাবে কম। তো সমস্ত ডিরেক্ট ট্যাক্সেরই ট্যাক্স কালেকশন কস্ট অলমোস্ট কম। কেন? কারণ ডিরেক্ট ট্যাক্স হচ্ছে তোমার যখন তোমাকে পে করা হয় না, তখন ট্যাক্স কেটে পে করা হয়, ট্যাক্স কেটে পে করা হয়, ঠিক আছে? তো সেই জন্য এটা ইকোনমিক্যাল হয়ে থাকে ডিরেক্ট ট্যাক্সটা জেনারেলি। ট্যাক্স কালেকশন কস্ট রিলেটিভলি লো। দেখো, রিডিউস ডিসপ্যারিটি অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ, মানে ওয়েলথের ডিসপ্যারিটাকে ডেফিনেটলি কমায়। যে ধনী সে বেশি ট্যাক্স পে করে, যে গরিব সে কম ট্যাক্স পে করে। তার মানে ওয়েলথের ওপরে ওর একটা মানে কনসেপ্ট আছে, এবং ওয়েলথের ওপরেও কি করছে, একটা ডিসপ্যারিটি রিডাকশন করছে, তাই নয় কি? যদি এরকমটা হতো গরিবও বেশি ট্যাক্স পে করছে, ধনীও সেম ট্যাক্স পে করছে, তাহলে এটা একটা ডিসপ্যারিটি থাকতো, সেটা নয়। সেটাই বলছে রিডিউস ডিসপ্যারিটি। সোশ্যাল ইকোনমিক্যাল জাস্টিস অ্যাচিভ, সেম, গরিবকে কম ট্যাক্স পে করতে হচ্ছে, ধনীকে বেশি ট্যাক্স পে করছে, তাহলে আমরা সোশ্যাল এবং ইকোনমিক্যাল জাস্টিস প্রদান করছি। এটাই হচ্ছে মেরিট অফ ডিরেক্ট ট্যাক্স। ডিমেরিট অফ ডিরেক্ট ট্যাক্স যদি দেখি, দেখো, রিডিউস সাপ্লাই অফ ওয়ার্ক এফোর্ট। যেমন তুমি ভাবো, আজকে আমি ধরো 1 লাখ টাকা ইনকাম করছি, তো গভর্নমেন্ট আমার থেকে 30,000 টাকা কেটে নিচ্ছে। এরপরে হঠাৎ গভর্নমেন্ট বলো তুমি 40,000 টাকা দাও। এত কষ্ট করে 1 লাখ টাকা ইনকাম করলাম, 30,000 টাকা যদি গভর্নমেন্টই কেটে নেয়, দূর, কাজই করবো না। মানে তুমি তোমার পরিশ্রমের পুরো টাকাটা পাচ্ছ না। আর পরিশ্রমের পুরো টাকাটা না পেলে তোমার কি হবে? ওয়ার্ক এফোর্ট ধীরে ধীরে ডিক্রিজ করে যাবে না? ওয়ার্ক এফোর্ট ধীরে ধীরে কি হয়ে যাবে? ডিক্রিজ করে যাবে। ওয়ার্ক এফোর্ট ধীরে ধীরে ডিক্রিজ করবে। তাই এটাই ডিমেরিট ট্যাক্সের সব থেকে, মানে ডিরেক্ট ট্যাক্সের সব থেকে বড় ডিমেরিট। দেখো, অ্যাডভার্সলি এফেক্ট সেভিং অ্যান্ড ইনকাম। হ্যাঁ, ডেফিনেটলি। তুমি 100 টাকা ইনকাম করছিলে, তাহলে তুমি কতটা ডিরেক্ট ট্যাক্স হবে ইউ ডোন্ট নো। এবছর ইনকাম ট্যাক্স 10%, তাহলে তোমার সেভিংস হবে কত? 90। এবছর ইনকাম ট্যাক্স 20%, তোমার সেভিংস হবে 80। মানে সেভিংস এবং ইনভেস্টমেন্ট, কতটা আমি সেভ করব, কতটা আমি ইনভেস্ট করব, কতটা আমি ব্যয় করব, এই সমস্ত কিছু ডেফিনেটলি প্রতি বছর বাজেটে আমার ডিরেক্ট ট্যাক্সটাকে চেঞ্জ করা হয়। তার বেসিসে আমার কিন্তু বারবার সেভিংস এবং ইনভেস্টমেন্টের উপরে একটা অ্যাডভার্স এফেক্ট ফেলবে। যে বছর ডিরেক্ট ট্যাক্স বেড়ে যাবে সেই বছর সেভিংস বা ইনভেস্টমেন্ট কমে যাবে, এটাই বলছে। মেরিট অফ ইনডাইরেক্ট ট্যাক্স, পকেট অফ অল। দেখো, এটা কিন্তু কখনোই প্রোগ্রেসিভ ট্যাক্স নয়, এটা কিন্তু রিগ্রেসিভ ট্যাক্স। কিরম ব্যাপার? যেমন আমরা পড়েছি যে পকেট অফ অল মানে একজন গরিব মানুষ একটা সাবান কিনলে 2 টাকা তোমাকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? আবার তুমি যদি একটা ধনী লোকও সেম সাবানটাই কেনে থাকে, তাকে সেম ট্যাক্স দিতে হচ্ছে। মানে আলটিমেটলি কি, এটা এক প্রকারের তোমার বলতে পারো যে প্রবলেম। এবং এটা সুবিধা কি হচ্ছে, এটা অলরেডি তুমি যে ট্যাক্স 10 টাকাটা পে করছো, তার মধ্যে অলরেডি 2 টাকা ইনক্লুডেড। 2 টাকা ইনক্লুডেড, 2 টাকা ইনক্লুডেড না? তুমি যখন কিনছো কোনো একটা সাবান, লাক্স সাবান 10 টাকা দিয়ে, তার মধ্যে 8 টাকা হচ্ছে সাবানের দাম, 2 টাকা হচ্ছে জিএসটি। তো এই যে জিনিসটা না, এটাকে আমরা বলতে পারি মেরিট। যে না, সবার পকেট থেকে টাকা ঠিক বার করবে। ইজি টু পে, তোমার তো পে আলাদা করে জিএসটি ক্যালকুলেটও করতে হচ্ছে না, যা প্রোডাক্টের দাম তার সঙ্গে অলরেডি জিএসটি অ্যাড করে পে করছো। দেখো, ডিক্রিজ দ্য কনজামশন অফ হার্মফুল গুডস, ডেফিনেটলি। তুমি যখন দেখছো যে সিগারেটের ওপরে জিএসটি বেড়ে যাওয়ার জন্য সিগারেটের দাম আরও 15 টাকা বেড়ে গেছে, দূর, সিগারেটটা একটু কমই খাই, দাম বেড়ে গেছে, তো হার্মফুল প্রোডাক্টের কনজামশন কিছুটা কমালেও কমাতে পারে। এটা মেরিট। ডিমেরিট কি? রিগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ ট্যাক্স মানে আমরা পড়েছি যে সেল ট্যাক্স ইজ আ ইনডাইরেক্ট ট্যাক্স, এবং যত বেশি প্রোডাক্ট কিনবে তত ট্যাক্স কম দিতে হচ্ছে, রেট অফ ট্যাক্স কম দিতে হচ্ছে, এটাই তো রিগ্রেসিভ ট্যাক্স না? ট্যাক্স রেট ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন ইনকাম। তো আমি বলেছি আমরা সেল ট্যাক্স ইজ এ রিগ্রেসিভ ট্যাক্স। কেন? আচ্ছা, যদি তুমি 3টে প্রোডাক্ট কেনো, তাহলে তোমাকে ট্যাক্স পে করতে হচ্ছে কত? ট্যাক্স পে করতে হচ্ছে ধরো 2 টাকা, ঠিক আছে? সেই হিসাবে তুমি 6টা প্রোডাক্ট কিনলে ট্যাক্স পে করতে হচ্ছে 3 টাকা। কেন? বেশি হিসাবে 4 টাকা পে করতে হতো, কিন্তু তোমাকে 3 টাকা পে করতে হচ্ছে। তাহলে এই ব্যাপারটা কিন্তু রিগ্রেসিভ ট্যাক্স আমরা পড়েছি, সেই জন্য এটা একটা চাপের ব্যাপার। যে ধনী লোক সে কম ট্যাক্স পে করছে, যে গরিব লোক সে বেশি ট্যাক্স পে করছে। যার একটা সাবান কেনার সামর্থ্য সে 2 টাকা পে করছে, যার 5টা সাবান কেনার ক্ষমতা আছে সেই হিসাবে 10 টাকা পে করা উচিত, বাট সে 7 টাকা পে করছে।
এটা হচ্ছে রিগ্রেসিভ। ইনফ্লেশনারি ডেফিনেটলি, ডিরেক্ট ট্যাক্স ইনফ্লেশনারি। কেন? কারণ যখনই তোমার তোমার ইনডাইরেক্ট ট্যাক্স বেড়ে যাবে, যখনই তোমার ইনডাইরেক্ট ট্যাক্স বেড়ে যাবে তখনই কি প্রোডাক্টের দাম বেড়ে যাবে। প্রোডাক্টের দাম বেড়ে গেলেই কি হয়ে যাবে, তোমার ইনফ্লেশন হবে মার্কেটে, তোমরা জানো ইনফ্লেশন সেইভাবেই হয়। তাহলে ইনডাইরেক্ট ট্যাক্স বাড়ার সাথে সাথে ইনফ্লেশন আসবে, কেন ইনফ্লেশন বাড়বে, প্রোডাক্ট বাড়ার সাথে সাথে ইনফ্লেশনও বাড়বে, আর ইনফ্লেশন হলেই ডিরেক্ট ট্যাক্স বাড়লে ইনফ্লেশন বাড়বে, বা ইনডাইরেক্ট ট্যাক্স বাড়লে ইনফ্লেশন বাড়বে। দেখো, ডিরেক্ট ট্যাক্স বাড়লে সেটা নন ইনফ্লেশনারি হয়, ডিরেক্ট ট্যাক্স কিন্তু নন ইনফ্লেশনারি। কেন? ডিরেক্ট ট্যাক্স যখন বাড়বে তখন তোমার ধরো 100 টাকা তুমি ইনকাম করো, তার 10% এখন ডিরেক্ট ট্যাক্স, মানে তুমি 90 টাকা খরচা করতে পারো, মানে তোমার হাতে টাকা 90 টাকা আছে, বাট যেই মুহূর্তে ডিরেক্ট ট্যাক্স বেড়ে 20% হয়ে যাবে সেই মুহূর্তে এটা 80 টাকা হয়ে যাবে। তোমার ইনভেস্টমেন্ট সঙ্গে সঙ্গে কমে যাবে, তো তোমার ডিম্যান্ড কমে যাবে, খরচা কমে যাবে, নন ইনফ্লেশনারি। বাট যখন তুমি যখন তুমি ইনডাইরেক্ট ট্যাক্স বাড়াবে তখন ইনফ্লেশন হবে, কারণ ইনডাইরেক্ট ট্যাক্স অলরেডি প্রোডাক্টের সঙ্গে যুক্ত থাকে। ক্লিয়ার? দেখো, আনইকোনমিক্যাল বা কস্ট অফ ট্যাক্স কালেকশন ইজ রিলেটিভলি হেভি। ডেফিনেটলি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ওপরে ট্যাক্স ধার্য করা এবং সেখান থেকে ট্যাক্স কালেক্ট করা ইজ নট এ ম্যাটার অফ জোক। তো ডেফিনেটলি টাইম তো লাগবেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি সেস সারচার্জ, ট্যাক্স হেভেন এবং টবিন ট্যাক্স। দেখো, যদি আমি আগে ট্যাক্স হেভেনের কথা বলি, ট্যাক্স হেভেন কি বলতো? ট্যাক্স হেভেন হচ্ছে এটা এমনই একটা সিস্টেম যেখানে কোনো ট্যাক্স লাগে না অথবা খুব অল্প পরিমাণ ট্যাক্স লাগে। যদি কোনো কান্ট্রি এরকমটা হয়, বা যদি কোনো একটা টেরিটরি এরকমটা হয় যেখানে খুব কম ট্যাক্স লাগে বা 0% ট্যাক্স, কোনো ট্যাক্সই লাগে না, তাই তুমি স্বর্গ না সেটা অ্যাকচুয়ালি, তাই একে বলা হয় ট্যাক্স হেভেন। ধরো কোনো একটা বাংলাদেশে, ধরো সাপোজ বাংলাদেশে ধরো ট্যাক্স হেভেন চলছে, মানে বাংলাদেশে এখন ট্যাক্স দেবে মাত্র 1% বা 0.5% বা 0%, কোনো ট্যাক্স নেই, তুমি প্রোডাক্ট কেনা বেচা করো, কোনো ট্যাক্স লাগবে না। তো সেটাকে একটা নাম দেওয়া হয়েছে ইকোনমিক্সের কনটেক্সটে ট্যাক্স হেভেন, যদিও ওটা ভার্চুয়ালি পসিবল নয়, মানে রিয়েলি পসিবল নয়, ভার্চুয়ালি একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। টবিন ট্যাক্স মানে কি? টবিন ট্যাক্স মানে অ্যাকচুয়ালি এটাকে রবিনহুড ট্যাক্সও বলা হতো। জেমস টবিন এটাকে প্রথম আবিষ্কার করেন বা প্রথম বলেন, ঠিক আছে, যেটা ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনের উপর অ্যাপ্লিকেবল হয়। মানে ধরো কোনো বিদেশের প্রোডাক্ট ফরেন এক্সচেঞ্জ হচ্ছে, মানে ধরো ইন্ডিয়ান একজন ক্রিকেটার পাকিস্তানে গিয়ে, সরি পাকিস্তানে যাবে না, ইউএসএতে গিয়ে ইন্ডিয়ান ক্রিকেটার ইউএসএতে গিয়ে একটা হোটেলে খেলো, এটা আমরা পরে পড়বো যে ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনটা কেমন। তাহলে ইন্ডিয়ান মানুষ কিন্তু ফরেনে একটা খরচা করলো, তার উপরেও ট্যাক্স অ্যাপ্লিকেবল হয়, এটা টবিন ট্যাক্স। যদি ইন্ডিয়াতে টবিন ট্যাক্সটা অতটা প্রায়োরিটি পায় না। হোয়াট ডু ইউ মিন বাই সেস অ্যান্ড সারচার্জ? দেখো, সেস অ্যান্ড সারচার্জকে সহজ ভাষায় বলা হয় ট্যাক্স অন ট্যাক্স, ট্যাক্স অন ট্যাক্স, ট্যাক্সের উপরে ট্যাক্স। ধরো তুমি ইনকাম ট্যাক্স দিয়েছো 10%, কোথাও না কোথাও কোনো কারণে গভর্নমেন্টের হয়তো যে টাকা ইনকাম হওয়ার কথা ছিল সেই টাকাই ইনকাম হয়েছে, কিন্তু কোথাও না কোথাও হয়তো 2 লাখ ক্রোর্স গভর্নমেন্টের কম পড়ে গেছে, একটা বিরাট ক্ষতি হয়ে যাবে। তাহলে গভর্নমেন্ট অলরেডি তোমার থেকে যতটা টাকা 10% অলরেডি গভর্নমেন্ট হ্যাজ বিন টেকেন। তুমি ধরো ইনকাম ট্যাক্স 10%, তোমার থেকে 10% নেওয়া হয়ে গেছে, এবার গভর্নমেন্ট তোমার থেকে ট্যাক্স নিতে পারবে না, কিন্তু গভর্নমেন্টের 2 লাখ ক্রোড় ঘাটতি পড়েছে, আর গভর্নমেন্টের ঘাটতি পূরণ করা ট্যাক্স ছাড়ার কোনো উপায় নেই। এই সময় গভর্নমেন্ট যদি আবার মানুষের উপরে ট্যাক্স ধার্য করে, মানে অলরেডি ট্যাক্স গিভেন এগেইন ট্যাক্স ডিউ টু ডেফিসিট, এটাকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট, বাজেট ডেফিসিট, আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো এই ডেফিসিটের জন্য গভর্নমেন্ট কখনো কখনো ট্যাক্স ধার্য করে, দিস ইজ কল্ড ট্যাক্স অন ট্যাক্স, দিস ইজ কল্ড সেস অর সারচার্জ। দেখো, সেস এবং সারচার্জে দুটো জিনিস রয়েছে। দেখো, সেস হচ্ছে যে স্পেসিফিক পারপাসে যদি নেওয়া হয়, ধরো গভর্নমেন্টের 2 লাখ ক্রোড় ঘাটতি পড়েছে ইন এডুকেশনাল ফিল্ড, তাহলে এডুকেশনাল অ্যাডমিশন বা ফিজ তার উপরে 2% এক্সট্রা ধার্য করা হলো, শুধু এডুকেশন, না ইনকাম না অন্য কিছু, শুধু এডুকেশন, তখন সেটাকে বলা হয় সেস, যেটা যেটা তোমার প্রোডাক্ট স্পেসিফিক, যেটা প্রোডাক্ট স্পেসিফিক তাকে বলা হয় সেস। আর যেটা প্রোডাক্ট স্পেসিফিক নয়, টোটাল ওভারঅল ঘাটতি 2 লাখ ক্রোড়, তাহলে সব কিছুর উপরে তুমি
1% বা 0.5% ট্যাক্স ধার্য করে দাও এক্সট্রা অ্যাডিশন, এটাকে বলা হবে সারচার্জ। মানে যেখানে উদ্দেশ্য ক্ল্যারিটি থাকবে সেটা সেস, যেখানে কোনো উদ্দেশ্য ক্ল্যারিটি থাকবে না সেটা সারচার্জ। হোয়াট ডু মিন বাই লাফার্স কার্ভ? লাফার্স কার্ভটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো ব্যাপার। এটা একজন ইকোনমিক্স লাফার আবিষ্কার করেন। দেখো একটা গ্রাফের মাধ্যমে পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এই গ্রাফটা কেমন? গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম, গ্রাফটা এরকম। এটা কি অ্যাকচুয়ালি রেভিনিউ, রেভিনিউ, আর এটাকে আমরা বলতে পারি ট্যাক্স রেট, ট্যাক্স রেট। আচ্ছা বলো তো, ধরো কারো ইনকাম, ইনকাম ধরো গভর্নমেন্টের ইনকামের কথা বলছি, ধরো গভর্নমেন্ট যদি 10% ট্যাক্স রেট করে, ঠিক আছে, তাহলে গভর্নমেন্টের ইনকাম কত টাকা? এটা ধরো 100 টাকা। গভর্নমেন্ট যতই ট্যাক্স রেট বাড়াবে, ধরো গভর্নমেন্ট আবার ট্যাক্স রেট বাড়িয়ে 20% করলো, তাহলে গভর্নমেন্টের ইনকাম কত? 20% ইনকামে 200 টাকা, 10% ইনকামে 100 টাকা। না, গভর্নমেন্ট এতেও ক্ষান্ত নয়, গভর্নমেন্ট ট্যাক্স রেট বাড়িয়ে 30% করেছে, তাহলে গভর্নমেন্ট ইনকাম কত? 300 টাকা। তাহলে যত ট্যাক্স রেট বাড়ানো হবে তত ইনকাম বাড়বে। বাড়তে বাড়তে একটা সার্টেন পয়েন্টে গিয়ে গভর্নমেন্ট কী করেছে? আবার ট্যাক্স রেট বাড়িয়ে 40% করে দিয়েছে, ট্যাক্স রেট বাড়িয়ে 40% করে দিয়েছে। তো গভর্নমেন্টের ইনকাম সঙ্গে সঙ্গে কমে কত হয়ে গেছে? 250 টাকা। তাহলে 40% বাড়ার সাথে সাথে 250 টাকা। তাহলে দেখতে পাচ্ছ ট্যাক্স রেট বাড়লে রেভিনিউ বাড়ে, খুব স্বাভাবিক কথা, কিন্তু আফটার এ সার্টেন পিক ইট এগেইন স্টার্ট টু রিডিউস। তার মানে ধীরে ধীরে কমতে থাকে। আর তুমি ভাবো, তুমি 100 টাকা ইনকাম করেছো, তার 10% তোমার দিতে ঠিক আছে দিচ্ছি, 20% ঠিক আছে দিচ্ছি, 30% দিচ্ছি, ভাই 40%, 50%, 60%, 70% তুমি সব টাকাই কি আমার থেকে নিয়ে নেবে নাকি? ইয়ার কি নাকি? ট্যাক্স দেবোই না আমি। তার মানে একটা সার্টেন লিমিটের পর ট্যাক্স আবার কালেকশন কম হওয়া শুরু হয়, ট্যাক্স কালেকশন কম হওয়া শুরু হয়। তাই বলছে, দেখো এটাই বলছে, লাফার এটা আবিষ্কার করেন, when the tax rate increases the total revenue also increases। দেখো বলছে when the it some proportion after the total revenue reaches at the optimum point, এটা হচ্ছে অপটিমাম পয়েন্ট রেভিনিউ, ধরো 350 টাকা। এগেইন গভর্নমেন্ট যদি ট্যাক্স ইনক্রিজ করে তাহলে অপটিমাম লেভেল থেকে ট্যাক্স রিডাকশন শুরু হয়। দিস ইজ কল্ড লাফার্স। তাকে আমি মনে করি লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আবার লাফিয়ে লাফিয়ে কমছে, তাই এটাকে মনে রাখি লাফার্স কার্ভ। ঠিক আছে, চলো নেক্সট দেখো কমিটি। কিছু কমিটি রয়েছে যে কমিটিগুলো ট্যাক্সের সঙ্গে যুক্ত। জন মেথাই কমিটি, জন মেথাই কমিটি কী করেছেন? দেখো প্রোগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচারের ইনফরমেশান দিয়েছেন। নিকোলাস ক্যালডর কী করেছেন? ফিসকাল স্ট্রাকচার বা ওয়েলথ ট্যাক্স নিয়ে কথা বলেছেন। ওয়াংচু কমিটি, তিনি ব্ল্যাক মানি ডিমনিটাইজেশন রেকমেন্ডেশন দিয়েছেন। এগুলো আমার মুখস্থ করতে হবে, কিছু করার নেই। রাজ কমিটি এগ্রিকালচার ট্যাক্স নিয়ে কথা বলেছেন। চেলিয়া কমিটি দেখো ট্যাক্স রেট ডিক্রিজ করার কথা বলেছেন, মানে ট্যাক্স রেট মানে এত বেশি হলে হবে না, ম্যাক্সিমাম 40% তুমি রাখতে পারো। আর একটু লিখে রাখো তো, চস্কি কমিটি, CHOSKI চস্কি কমিটি কী নিয়ে কথা বলেছে? ডিরেক্ট ট্যাক্স। চস্কি কমিটি কী নিয়ে কথা বলেছে? ডিরেক্ট ট্যাক্স, ঠিক আছে। LK ঝা কমিটি, এটা তোমরা জানো ভ্যাট নিয়ে কথা বলেছে, ভ্যাট। LK ঝা কমিটি খুব গুরুত্বপূর্ণ, যেটা আগে আমরা লিখিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে তোমার রাখি কমিটি, RAKHI, ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে কথা বলেছে, ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে কথা বলেছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার মোটামুটি ট্যাক্সের কিছু কমিটি। কমিটি সত্যি পড়ার কিছু নেই, কমিটিগুলো বসানো হয় ট্যাক্সটাকে জাজ করার জন্য, ট্যাক্স রেট কত, কোন ট্যাক্সের ওপরে কী রিফর্মেশন আনতে হবে, তাই তাহলে এই সমস্ত কমিটি এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কথা বলেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভ্যাট, র্যাখি কমিটি, চস্কি কমিটি, তোমার রাজ কমিটি, তোমার ওয়াংচু কমিটি, জন মেথাই কমিটি। এইগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এবং এইভাবেই আসে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার টোটাল ট্যাক্স, যেটা আমরা কিন্তু একটা ক্লাসেই কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। তাহলে ট্যাক্স কিন্তু শেষ হয়ে গেছে।